আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, নিরাপদে আছি। সবাই একটু চলে আসি আজকের লাইভ ক্লাসে। একটু সবাই দ্রুত যুক্ত হও। শুরুতে একটু ভাইয়াকে কনফার্ম করো যে আমার কথা তোমরা স্পষ্টভাবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, এবং বোর্ডটা আমার ছবিটা সুন্দরভাবে দেখতে পাচ্ছ কিনা, এবং পাশাপাশি আমার লেখাটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। কেমন? সো আজকে খুবই জোস একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, বাট তার আগে সবাই একটু দ্রুত চলে আসি। আচ্ছা, যদি সবকিছু ওকে থাকে আমাকে একটু তোমরা ঝটপট সবাই জানিয়ে ফেলো। আমরা এখনই শুরু করব। কেমন? আচ্ছা, যদি সবকিছু ওকে থাকে আমাকে একটু তোমরা ঝটপট সবাই জানিয়ে ফেলো। ফাইন, আমি চেক করে নিলাম। তোমরা একটু সবাই যুক্ত হও। অ্যান্ড আজকের ক্লাসে আমি বলি তোমাদেরকে কি কি পড়াবো, বাট তার আগে একটু ক্লাসটা শেয়ার করে ফেলো, শেয়ার করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, সো আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের যে থাম্বনেইলে যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে এক ক্লাসেই নির্মিতি অংশের 70 মার্কস কমন। ওকে, সো এই কথাটা তোমার 99.9% শিওর, বাট 1% অসত্য। একটু ক্লিয়ার করে দিই। কেমন? 1% কেন অসত্য? দেখো ভাইয়া, আমি তোমাদেরকে আজকে যে সাজেশনটা দিব এই পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে, এই জায়গায় আমি তোমাদেরকে বলে দেই, আমি কিন্তু কোনো পরীক্ষার কর্মকর্তা না, কোনো টিচার না, আমি কিন্তু প্রশ্ন করব না। বাট আমি বিগত 6-7 বছর যাবৎ তোমার এই এইচএসসি লেভেলের নিয়ে গবেষণা করছি, পড়াশোনা করছি, ঘাটাঘাটি করছি। কেমন? সো এইচএসসিতে তোমার কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে তোমার প্রশ্ন আসার চান্সেস আছে, কোন জায়গা থেকে প্রশ্ন দিয়ে দেয়, সেই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে এই সাজেশন দিব। পাশাপাশি আজকের ক্লাসে আমরা মোট তোমার 3টা জিনিস মেক শিওর করব। প্রথমত হচ্ছে তোমাদেরকে নির্মিতি অংশের ফুল সাজেশন দিব। ধরো ভাব সম্প্রসারণে যা যা আছে কোনগুলা পড়তে হবে সেইটা দিব। নাম্বার 2তে যেটা দিব, এই ভাব সম্প্রসারণটা আমি শুধু স্পেসিফিক একটা ভাব সম্প্রসারণ নিয়ে বলছি। তোমার এই ভাব সম্প্রসারণটা তুমি কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার তুমি নিশ্চিত করতে পারবা, টিচার তোমার প্রতি একটু পজিটিভ ইমপ্রেশন এসে তোমাকে একটা বেশি নাম্বার দিবে। অ্যান্ড থার্ড হচ্ছে আমি সেই অনুযায়ী একটা ফরম্যাট দেখাবো, যে এই ফরম্যাটে যদি তুমি এই নির্মিতি অংশটা যদি খেয়াল করো, লিখো, তাহলে তুমি ডেফিনেটলি ভালো একটা মার্কস তুমি এনশিওর করতে পারবা। সো আজকের ক্লাসটা পুরোটা হবে নির্মিতির উপরে, 70 মার্কস। আমরা ব্যাকরণ নিয়ে অনেক বেশি অডিট থাকি, বাট ফ্যাক্ট ইজ আমাদের সবচেয়ে বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে বেশি মার্কস কিন্তু আমাদের হচ্ছে কিসে? ব্যাকরণে, নির্মিতি অংশে। কেমন? সো আমি চাচ্ছি যে আমাদের 1000 স্টুডেন্ট যুক্ত হয়ে যাক। অ্যান্ড তোমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করে ফেলো। একটু শেয়ার করে জাস্ট ভাইকে কমেন্ট সেকশনে ডান লিখে দাও। আমি এখনই শুরু করব। কেমন? একটু সবাই শেয়ার করে একটু কমেন্ট সেকশনে ডান লিখে দাও। একটু সবাই শেয়ার করে একটু কমেন্ট সেকশনে ভাইয়া ডান লিখে দাও। ওকে, তো আমরা শুরু করছি। কেমন? তোমরা সবাই দ্রুত যুক্ত হও। আজকের ক্লাসটা খুবই জোস হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের আমার লিখিত অংশের যে তোমার এটাকে কি বলে, তোমার যে জায়গাগুলো আছে সেটা, মানে তোমাকে কি কি পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্রে। এটা হচ্ছে লিখিত সাজেশনের ভিতরে তোমার প্রথমত হচ্ছে শব্দের পারিভাষিক শব্দ থাকবে, স্ল্যাশ অনুবাদ দিয়ে তোমাকে হয়তোবা অনুবাদ অ্যান্সার করতে হইতে পারে। তুমি শব্দের পারিভাষিকটা অ্যান্সার করবা, অথবা তুমি অনুবাদ অ্যান্সার করবা। অ্যান্ড তুমি দরখাস্ত লিখবা, অথবা তুমি প্রতিবেদন লিখবা। ওকে, অথবা তুমি ইমেল থাকলে ইমেল দিবা, অথবা তোমার আবেদনপত্র দিবা। এরপরে সারাংশ অথবা সারমর্ম দিবা, অথবা তোমার ভাব সম্প্রসারণ আসবে। সংলাপ রচনা দিবা, অথবা তোমার ক্ষুদে গল্প আসবে, অথবা তোমার লাস্ট যেটা 20 মার্কসের সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। সো প্রত্যেকটাতে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের প্রত্যেকটার মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু আমরা দেখে নিই। খুবই সিম্পল। আমাদের প্রথম এটাতে হচ্ছে 10, এইটাতে 10, এইটাতেও 10, এইটাতেও 10, এইটাতেও 10, অ্যান্ড ফাইনালি এটাতে হচ্ছে 20। তো 20, 30, 40, 50, 60, 70, এই টোটাল 70 মার্কস হচ্ছে তোমার
বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে অ্যান্সার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? সো এখন আমরা একটা একটা করে সবগুলা দেখব, বাট আমি একটু আবারও যাওয়ার আগে, আমরা লাইভে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমরা ডিরেক্টলি এখন সাজেশনে চলে যাব। সাজেশনের সাথে সাথে সেই টপিকটার আমরা তোমার লেখার নিয়ম দিব, তারপর হচ্ছে একটা ফরম্যাট দিয়ে দিব। তোমরা একটু ক্লাসটা সবাই দ্রুত একটু শেয়ার করো, তোমার একটা ফ্রেন্ডও যেন মিস না করে, প্লিজ প্লিজ প্লিজ, এটা ভাইয়ার অনুরোধ। ক্লাসটা একটু শেয়ার করে সবাই একটু ভাইয়াকে কমেন্ট সেকশনে ডান লিখে দাও, ভাইয়া শেয়ার ডান। ওকে ওকে, আচ্ছা। সো একটু সবাই একটু একটা সেকেন্ড, আমি জাস্ট তোমাদের 30 সেকেন্ড টাইম দিচ্ছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই 30 সেকেন্ডে একটু ক্লাসটা শেয়ার করে ফেলো, অ্যান্ড শেয়ার করে কমেন্ট সেকশনে একটু ডান লিখো, যেন আমি বুঝতে পারি আমাদের কোন কোন স্টুডেন্টরা ক্লাসটা শেয়ার করেছে। কেমন? আচ্ছা, এবার আসো আমরা শুরুর দিকে আমরা কোনটা রেখেছি তোমাদের জন্য একটু খেয়াল করো। আমরা 100% কমন ভাব সম্প্রসারণের সাজেশনটা রেখেছি। এখানে খেয়াল করো ভাব সম্প্রসারণ তোমাকে কি কি পড়তে হবে, খেয়াল করো ভাইয়া। দেখো আমরা এরপর পরেই কিন্তু তোমাকে ভাব সম্প্রসারণের কিছু নিয়ম দেখা দিব, যেখানটা যে নিয়মগুলো ফলো করলে তুমি বেশি নাম্বার তুমি নিশ্চিত করতে পারবা। আচ্ছা, এখন আসো ভাব সম্প্রসারণের মধ্যে প্রথমে যেটা রেখেছি আমরা, জ্ঞানহীন মানুষ পশুর সমান। এই যে ভাব সম্প্রসারণ, এখানে তোমাকে একটা শিরোনাম দেওয়া থাকবে প্রশ্নে, সেই আলোকে তোমাকে কি করতে হবে? ভাব সম্প্রসারণ লিখতে হবে। তারপর অর্থই অনর্থের মূল, এটাও তোমাকে দিতে হবে। দাও ফিরে সে অরণ্য, ল এ নগর, এটাও তোমাকে অ্যান্সার করতে হবে। সাহিত্য জাতির দর্পণ সৌরভ, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, যে সহে সে রহে, পথ পথিকের সৃষ্টি করে না, পথিকেই পথের সৃষ্টি করে, কীর্তিমানের মৃত্যু নেই। সো এই যে ভাইয়া 8টা দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রেখে থাকেন, ইনশাআল্লাহ এই 8টা থেকে তুমি কি 8টা থেকে তুমি একটা কমন পাবা যে কোনো বোর্ডে। ওকে, সো তোমরা এখান থেকে কমন পাবা। এখন আসো, এখানে আমি 99% লিখে রাখছি এই জন্য যে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো একটু তোমরা ভালোভাবে দেখবা। একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, আর ক্লাসটা একটু শেয়ার করে তোমার বন্ধুদেরকে একটু ছড়িয়ে দাও, যেন আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারি, সবাই যেন যুক্ত হয়ে যেতে পারি। আচ্ছা, সো তোমরা যখন এই জিনিসগুলো যখন কি করবা, শিখবা বা এই জায়গাটা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এখান থেকে একটা না একটা তোমরা বোর্ডে কমন পেয়ে যাবা। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ডান? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, ভাব সম্প্রসারণ কয় পেজ লিখবো? সবকিছু আমরা দেখাবো। জাস্ট এই যে এখনই তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বলে দিব। এগুলো তো মাত্র হচ্ছে তোমাদেরকে নাম দিলাম, ভাব সম্প্রসারণের নাম। এই জিনিসগুলা পড়বা, এই 8টা পড়বা, অল্প সময় কিন্তু খুবই অল্প, এর মধ্যে থেকে ইনশাল্লাহ একটা তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, ঠিক আছে। সবাই ক্লাসটা শেয়ার করে একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিও, কেমন? একটু সবাই ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেবো। এই তো এসএস নিয়ে নাও, এসএস নিয়ে নাও, কেমন? এসএস নিয়ে নাও। ওকে, এবার আসো আমরা ভাব সম্প্রসারণ লেখার কিছু নিয়মটা দিব। খেয়াল করো ভাইয়া, সবার আগে এই জিনিসগুলো মাথায় রাখবা। দেখো প্রত্যেকটা, আমি তো মাত্র এতক্ষণ তোমাকে কি দিলাম, নাম লিখে দিলাম যে এই ভাব সম্প্রসারণগুলো পড়বা। এখন তোমাকে এই ভাব সম্প্রসারণটা কিভাবে লিখবা সেটা একটু বলে দিই। দেখো তোমাকে বুঝতে হবে ভাব সম্প্রসারণ জিনিসটা কি। মনের ভাবকে বিস্তারিত লেখার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। খেয়াল করো, ধরো তোমাকে প্রশ্নে একটা কোটেশন দিয়ে দিল, একটা স্পেসিফিক একটা শিরোনাম দিয়ে দিল যে ধরো অর্থই অনর্থের মূল। ওকে, সো এইটা একটা মনের ভাব সাপোজ। সো এটার ব্যাপারে কি করবে, তোমাকে বলবে যে এটার ব্যাপারে তুমি বিস্তারিত লিখো, বা হচ্ছে এটার ব্যাপারে একটা ভাব সম্প্রসারণ লিখো। সো ভাব সম্প্রসারণটা মানে হচ্ছে এই মনের ভাবকে তুমি কি করবা, বিস্তারিত লিখবা, সো ডিটেলসে লিখবা। এটা মানে কি বোঝাচ্ছে, এই জিনিসটা তুমি ডিটেলসে বিস্তারিত লিখবা, তাহলে হচ্ছে এটাকে তোমার ভাব সম্প্রসারণ বলবে। ওকে, সো এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই ভাব সম্প্রসারণে তোমাকে 3টা পয়েন্ট থাকবে। কয়টা পয়েন্ট? 3টা। প্রথমটা হচ্ছে একটা মূল ভাব থাকবে, সম্প্রসারিত ভাব থাকবে, এন্ড হচ্ছে তোমার মন্তব্য থাকবে। সো 3টা পয়েন্ট বলতে আমরা 3টা প্যারাকে মিন করেছি এখানে। 3টা প্যারার মাধ্যমে তুমি কি এই ভাব সম্প্রসারণটা তুলে ধরবা। এখানে প্রথমে মূল ভাব, যে মূল যে জিনিসটা জানতে চেয়েছে সেইটা সম্প্রসারিত ভাবে একটু বিস্তারিত, এন্ড দেন হচ্ছে মন্তব্য। এখন আসো আমরা খুব সুন্দরভাবে একটা ফরম্যাট দেখে আসি, কেমন? একটা ফরম্যাট দেখে আসি। দেখো
ও আচ্ছা, তার আগে আরো কিছু কথাবার্তা আছে, আমরা সেগুলো একটু বলে নেই। তোমার ভাব সম্প্রসারণের কিছু নিয়ম হচ্ছে দ্বিরুক্তি না হওয়া। দ্বিরুক্তি মানে হচ্ছে তুমি বারবার কোনো শব্দ দুবার কিংবা হচ্ছে বারবার, এই বারবার কোনো শব্দ তুমি কি করবা না, ব্যবহার করবা না ভাব সম্প্রসারণে। কেমন, তুমি বারবার একই শব্দ যদি ব্যবহার করো, যে ভাব সম্প্রসারণ করতে গিয়ে তুমি যদি অনেক বেশি দ্বিরুক্ত ব্যবহার করে ফেলো, সেটা হবে ভুল। টিচার এটা যদি চোখে পড়ে তোমাকে নাম্বার কমিয়ে দিবে। ওকে, এরপর খেয়াল করি আমরা আমরা, আমার মতে, এইগুলা বাদ দিতে হবে। তুমি ভাব সম্প্রসারণে কখনো লিখতে পারবা না যে আমার মতে, আমি, আমরা, আমার মতে, এই জিনিসগুলো তুমি কি বলতে পারবা না, লিখতে পারবা না। কেমন, সো এই জিনিসগুলো তোমাকে বাদ দিতে হবে। এরপর খেয়াল করো, উক্তি ও রূপক কথা ব্যবহার করব না। খেয়াল করো, তোমাকে এমন একটা লাইন দিয়েছে যেটার ব্যাপারে তুমি বিস্তারিত লিখবা। তুমি সেখানে যদি আরো কঠিন কথা লিখো, আরেকটা উক্তি নিয়ে আসো, আরেকটা রূপক শব্দ নিয়ে আসো, উপমা নিয়ে আসো, তাহলে জিনিসটা হইলো না। ওকে, সো এটা করা যাবে না। এখন এই যে অনেকে কোশ্চেন করছে, ভাইয়া কত পৃষ্ঠা লিখবো, এই যে সবার একই কোশ্চেন, এখানে 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবা। কয় পৃষ্ঠা বলো তো? 2 থেকে 2.5 পৃষ্ঠা তুমি এই ভাব সম্প্রসারণটা লিখবা। এখনো যারা ক্লাসটা শেয়ার করো নাই, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও, আমরা যেন একদম শেষ পর্যন্ত সবাই একসাথে ক্লাসে থাকতে পারি। মাত্র একটা টপিকের অর্ধেক সাজেশন দিয়েছে, আমরা আরো বাকি অংশ ফরম্যাটও দেখবো। একটু সবাই ক্লাসটা শেয়ার করে ভাইয়া বাকিদেরকে একটু দেখার সুযোগ করে দিও। কেমন, একটু সবাই একসাথে ক্লাসটা শেয়ার করো। আচ্ছা, ওকে, এরপর আসি, খেয়াল করি আমরা, এরপরে আমাদের এই ভাব সম্প্রসারণে আমরা ফরম্যাটটা দেখবো। এখন খেয়াল করি ভাইয়া, খেয়াল করো, ফরম্যাটটা হচ্ছে সেম ভাবে এই যে এরকম। ধরো আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ধরো এই যে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কেমন, সো এটা হচ্ছে একটা তোমার এই শিরোনামে তোমাকে কি একটা ভাব সম্প্রসারণ লিখতে হবে। তুমি শিরোনামটা খুব সুন্দরভাবে খাতায় মার্জিন করে মাঝখানে তুমি সেটা তুলে ধরলা, অ্যান্ড তারপর তোমাকে যেটা করতে হবে যে 3টা পয়েন্ট, মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য, এই 3টা পয়েন্টের মাধ্যমে তোমাকে এই পুরো ভাব সম্প্রসারণটা লিখে দিতে হবে। পরীক্ষার কিন্তু ভাইয়া আর বেশি দিন নাই, একটু খেয়াল করো, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য ইম্পর্টেন্ট। ভাইয়া যেভাবে বলবো, যে নিয়মগুলো বলবো, এই নিয়মগুলো ফলো করবা, ইনশাল্লাহ ভালো করবা। খেয়াল করো, দেখো মূলভাবে তোমাকে এমন জিনিসগুলো লিখতে হবে যেন টিচার প্রথমেই কিন্তু খাতার মূল ভাবটা দেখবে, যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, মানে প্রথম ইমপ্রেশনটা দেখে যেন তার ভালো লাগা কাজ করে। কেমন, যেমন দেখো, ক্ষুধার্ত ব্যক্তির কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ, সৌন্দর্য, ভালোবাসা, অনুভূতি, কোনো কিছুর মূল্য নেই তার কাছে, খাদ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, প্রত্যেক মানুষের জন্য খাদ্য মৌলিক প্রয়োজন। তার মানে দেখো, আমি কিন্তু পুরোটা রিডিং পড়া দেওয়ার দরকার নাই, তোমরা স্ক্রিনশট নিলেই তোমরা বুঝে যাবা, বাট মূল ভাবটা একটু বলে দেই। খেয়াল করো, সো এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এইটার মূল কথাটা আসলে কি, এক্স্যাক্টলি মূল জিনিসটা তুমি মূল ভাবের মধ্যে নিয়ে আসবা, যেন তোমার টিচার প্রথম জিনিসগুলো পড়েই, প্রথম লাইনটা পড়েই যেন তিনি বুঝতে পারেন যে তুমি আসলে তার শিরোনামের প্রশ্নে দেওয়া যে কোয়েশ্চেনটা, ভাব সম্প্রসারণের যে টপিকটা, সেটা তুমি ধরতে পেরেছো। সো এই জন্য তোমাকে মূল ভাবের মধ্যে এমন ভাবে তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যেন যেটা কিনা কি তোমার একদম শিরোনামের সাথে রিলেটেড। ওকে ভাইয়া, আচ্ছা, তুমি দেখো এখানে বলতে চাচ্ছি, ক্ষুধার্ত ব্যক্তির কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ মনে হয়, সৌন্দর্য, ভালোবাসা, অনুভূতি, কোনো কিছুর মূল্য তার কাছে নেই। যার পেটে ক্ষুধা, তার কাছে কিন্তু এই জিনিসগুলা সবকিছুই কি তুচ্ছ, ভালোবাসা, অনুভূতি, কোনো কিছুর কি নেই, মূল্য নেই। খাদ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, প্রত্যেক মানুষের জন্য খাদ্য মৌলিক প্রয়োজন। কেমন, সুতরাং তার এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তোমার পেটে যখন ক্ষুধা থাকবে তোমার কোনো কিছু ভালো লাগবে না, পূর্ণিমার এত সুন্দর চাঁদটা তোমার কাছে ঝলসানো একটা রুটি মনে হবে। সাপোজ আমি যদি আমার রিয়েল লাইফের কথা বলি, আমি যখন ক্লাস নিতে আসি, ধরো আমি অনেক ব্যস্ত থাকলে
অনেক সময় না খেতে পারি না বা না খেয়েই ক্লাসে ঢুকতে হয় টাইম কম্প্যাক্টের কারণে। সো অনেক বেশি ব্যস্ত থাকলেও এটা হয়, খুবই রেয়ার, তখন আমার ক্লাস নিতে ভালো লাগে না। সো যখন আমি খেয়ে দিয়ে পেটটা ভরা থাকে, হ্যাঁ, তখন দেখা যায় কি ক্লাসটা খুব ভালো নিতে পারি। সো ফ্যাক্ট হচ্ছে ভাইয়া মূল ভাবের এই জিনিসটা তোমাকে বলে দিতে হবে। এরপর সম্প্রসারিত ভাবে তুমি একটু বিস্তারিত বললা, এরপর মন্তব্য দিয়ে এসে দেখো ক্ষুধার্ত ব্যক্তি যেদিকেই তাকাবে তার কেবল খাদ্যের কথাই মনে পড়বে। তুমি দেখো এখানে এই জিনিসটা এটা মিন করছে যে ধরো যার পেটে ক্ষুধা সে যদি পূর্ণিমার চাঁদকে দেখে তাহলে সে মনে হবে এটা একটা ঝলসানো রুটি। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে তিনি এটাই বলতে চেয়েছেন ক্ষুধার্ত ব্যক্তি যেদিকেই তাকাবে তার কেবল খাদ্যের কথাই মনে পড়বে, তার কাছে তখন খাদ্য ছাড়া পৃথিবীর সবকিছুই মূল্যহীন মনে হবে। তার কাছে খাদ্য ছাড়া পৃথিবীর সবকিছুই কি মনে হবে? মূল্যহীন মনে হবে। জীবনে যে ক্ষুধাকে যে জয় করতে পারবে তার জীবন হয়ে উঠবে সুন্দর ও বাস্তবতায় পরিপূর্ণ। এই সুন্দরভাবে গুছিয়ে যখন তুমি মন্তব্যটা লিখে দিবা তখন টিচার তোমাকে এখানে 10-এ ডেফিনেটলি 8-9 দিয়ে দিবে ইনশাল্লাহ। এখন একটু আমাকে বলো ভাব সম্প্রসারণ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা এইভাবে আমরা রচনা দেখব, দিনলিপি দেখব, প্রতিবেদন দেখব, সংলাপ দেখব, প্রত্যেকটা ভাইয়া আজকের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব। তুমি বাসায় জাস্ট একটু পড়বা, রিডিং পড়বা আর তুমি তোমার মতো করে লিখবা ভাইয়ার এই নিয়মগুলো ফলো করে ইনশাল্লাহ। তাহলে তোমার নির্মিত 70-এ তুমি 60+ এমনি তুলতে পারবা, 55-60 এভাবে তুমি নাম্বার মেক শিওর করতে পারবা ইনশাল্লাহ। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার ভাইয়া? বুঝতেছো ভাব সম্প্রসারণটা সবাই বুঝতে পারছি? আমাকে একটু বলো তো ভাই সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, একটু আমাকে একটু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো সবাই একসাথে। আচ্ছা এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বুঝতে পেরেছি কিনা একটু আমাকে একটু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। আচ্ছা ভাব সম্প্রসারণটা সবাই কি ক্লিয়ার ভাইয়া? একটু আমাকে বলো। যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই আমি একটু সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একসাথে ক্লাসটা একটু প্লিজ শেয়ার করে দিও, একসাথে একটু যেন আমরা সবাই একসাথে কিন্তু কি ক্লাসটা এনজয় করতে পারি ভাইয়া। ওকে, অ্যান্ড পাশাপাশি আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট একটু জাস্ট 10 সেকেন্ডের জন্য বলি। আমাদের কিন্তু বাংলা বাংলা আমরা টোটাল সবকিছু শেষ করাবো ইনশাল্লাহ। নতুন একটি ব্যাচ আমাদের আসছে মাত্র 300 টাকায়, এটার ক্যাপশনে সব দেওয়া আছে, তোমরা সেটা একটু ভালোভাবে দেখবা যে শেষ মুহূর্তে আমাদের সবগুলা ক্লাস তুমি যদি করতে চাও আমরা আমাদের ক্যাপশন থেকে তোমরা যুক্ত হয়ে যাইতে পারো। ওকে, এবার আসলে আমরা দিনলিপির সাজেশনটা দেখবো, বাট তার আগে বলো তো ভাব সম্প্রসারণ সবাই ক্লিয়ার? আচ্ছা এসএস নিতে দেন ব্রো, এই তো নাও এসএস নাও, ডান। তোমরা এসএস নিতে নিতে আমি বলি আমাদের যে তোমার বাংলা বিজয় ব্যাচটি আছে সেখানে ভাইয়া তোমরা এই শেষ মুহূর্তে মাত্র 300 টাকা দিয়ে আমাদের FRB 3.1 কোর্স যেটা 1500 টাকা মূল্যে, সেখানে প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস পাবা, তারপর হচ্ছে তুমি PDF পাবা, সুপার সাজেশন পাবা, আনলিমিটেড পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, অ্যান্ড ফাইনালি আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সবকিছু তোমাদেরকে শেষ করায় দিব। আমাদের বিস্তারিত আমাদের পেজে নক দাও অথবা আমাদের এই কমেন্ট সেকশনে সরি এই লাইভের আমাদের ইয়েতে আছে, কোথায় ক্যাপশনে আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? আমরা দিনলিপিটা দেখবো এখন, সব দেখাবো, সারাংশ সারমর্ম সব দেখাবো হোম ব্যবস্থায়। আচ্ছা এবার আসো আমরা দিনলিপি, যেটা হচ্ছে তুমি দিনলিপিতে কিভাবে কি করবা খেয়াল করো ভাইয়া। দিনলিপিতে ধরো কোন কোন দিনলিপিগুলো আসতে পারে আমরা একটু সেই জায়গাটা একটু খেয়াল করি, কেমন? দেখো দিনলিপিতে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, কেমন? দেখো দিনলিপিতে যেটা আসবে, ধরো দিনলিপি জিনিসটা কি আমরা একটু পরে দেখছি, বাট তার আগে আমরা একটু এটা নামটা একটু জেনে নেই যে দিনলিপিটা আসলে কিভাবে কাজ করে, কেমন? দিনলিপিটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু সেটা দেখে নেই। সবাই একটু একসাথে ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, দিনলিপি যেটা প্রথমটা হচ্ছে দেখো লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লিখো। ধরো একটা লঞ্চ একটা ডুবে গিয়েছে, সেটা নিয়ে তোমাকে একটা কি দিনলিপি লিখতে বলতে পারে। বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লিখো, যে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে সেটার উপর তুমি একটা দিনলিপি লিখলা। কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন লিখো। তুমি প্রথম দিন কলেজে গিয়েছো এন্ড যাওয়ার পর সেইটার যে তোমার এক্সপেরিয়েন্স সেটা সম্পর্কে তুমি কি একটা প্রতিবেদন লিখলা। 25শে মার্চের ভয়াবহতা সম্পর্কে একটা দিনলিপি লিখতে বলতে পারে। বইমেলা সম্পর্কে একটা দিনলিপি লিখতে বলতে পারে।
বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য একটা দিনলিপি লিখতে বলতে পারে। গ্রাম্য বাংলা দেখার অনুভূতি ব্যক্ত করে একটা দিনলিপি লিখতে বলতে পারে। অ্যান্ড ফাইনালি প্রথম দিন মেট্রো রেল, এই জায়গায় আবার পদ্মা সেতু হইতে পারে, ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে একটি দিনলিপি লিখতে বলতে হইতে পারে। কেমন? সুতরাং আমাদের যে দিনলিপির যে ব্যাপারটা, এগুলো হচ্ছে আমাদের সাজেশনের টপিক। এই টপিক অনুযায়ী তোমাকে দিনলিপি লিখতে বলতে পারে। ইনশাল্লাহ আমরা যতই তোমাকে যদি কোনো টিচার, দেখো আমরা লিখার জন্য লিখি, আমি একটু ক্লিয়ার করে দিই, 100% কমন। এই জিনিসটা না বললে তোমরা গুরুত্ব দিতে চাও না, বাট রিয়েল কথা হচ্ছে ভাইয়া, যেই টিচার এখানে দাঁড়িয়ে দিচ্ছে, আমি বিগত যত বছর আমি এই সাজেশনগুলো দিচ্ছি, প্রমিস করে বলতেছি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর আমার এখান থেকে কমন আসেই, 100%ই আসে। বাট তারপরে আমি বুকে হাত দিয়ে এভাবে বলতে পারি না যে এবারও এগুলোই আসবে, না, এটা কোনো টিচার বলতে পারবে না। টিচাররা এটা বলতে পারে যে তুমি এই টপিকগুলো পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে কমন তুমি 100% চান্সেস আছে, কমন পাওয়ার চান্সেস আছে। কেমন? সো তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট যদি না হয়, ইনশাল্লাহ এখান থেকে তুমি কি পাবা? কমন পাবা। ওকে, সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়ারা, দিনলিপির জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা দিনলিপির একদম কি বলে এটাকে, দিনলিপির এই ফরম্যাটটা দেখবো, দিনলিপির লেখার নিয়মটা লিখবো। এটা স্ক্রিনশট ডান, সবার স্ক্রিনশট ডান। ওকে, এবার খেয়াল করি, দেখো দিনলিপির ব্যাপারটা যদি আমরা একটু বলি। আচ্ছা দেখো, দিনলিপি লেখার নিয়ম দেখো, দিনলিপি লেখার সময় একটা বিষয় নিয়ে সব সময় লক্ষ্য রাখা দরকার, যে সব সময় নিজেকে ব্যবহার করা। ওকে, সব সময় সত্য কথা বলা। দিনলিপি মিথ্যা লেখা যায় না, তাই না লেখাই শ্রেয়। ওকে, খেয়াল করো ভাইয়া, দিনলিপির জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে তোমাকে এটা সবসময় লক্ষ্য রাখা দরকার যে নিজেকে ব্যবহার করা। নিজেকে ব্যবহার করা মানে কি? ধরো তুমি যে দিনলিপিটা লিখতেছো, তার মানে এটা কি তুমি নিজে আসো, ঠিক আছে? এইভাবে লিখতে হবে, সবসময় সত্যি কথা বলতে হবে। যে তোমার লঞ্চ ডুবির যে ঘটনাটা তুমি দেখেছো, এখানে তুমি কোনো মিথ্যা কোনো কিছু চাইলেই অ্যাড করতে পারবা না। এই জায়গাটা তোমাকে কি সত্যি জিনিসগুলো অ্যাড করতে হবে। দিনলিপি মিথ্যা লেখা যায় না, তাই না লেখাই শ্রেয়। এটা তুমি মিথ্যা লিখতে পারবা না। ওকে, প্রতিদিনের মূল পয়েন্ট, কাজকর্ম দিনলিপি উল্লেখ করা। দিনলিপি একান্তই ব্যক্তিগত রচনা, তাই সেখানে নিজের অভিজ্ঞতা খোলামেলা ভাবে আলোচনা করা যায়। দিনলিপি সহজ ভাষায় লেখা ভালো, তবে তা হতে হবে অনুসরণীয়, অনুকরণীয় আর আকর্ষণীয়। তাই দিনলিপি লিখতে গেলে অবশ্যই ভাষার মর্যাদা রক্ষা করা প্রয়োজন। তার মানে প্রতিদিনের মূল পয়েন্ট কার্যকর মানে উল্লেখ করা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এই যে মূল পয়েন্টের এই জিনিসটা যদি আমি বলে দেই, দিনলিপিতে ধরো তুমি মূল গুরুত্বপূর্ণ কথাগুলা তুমি লিখবা, গুরুত্বপূর্ণ টপিকগুলা লিখবা। অলরেডি 1400 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। যারা ক্লাসটা শেয়ার করো নাই, একটু শেয়ার করে ফ্রেন্ডদেরকে ডেকে আইনা দিও ভাইয়া। তুমি একা স্বার্থপরের মতো ক্লাসগুলা শিখো না। হ্যাঁ, তুমি শিখো, তোমার ফ্রেন্ডকেও একটু শেখার সুযোগ করে দিও, যেন সেই ছেলেটাও একটু উপকৃত হয়। 70 মার্কসটা নিশ্চিত করে দিব আজকের ক্লাসে ইনশাল্লাহ। খেয়াল করো ভাইয়া, সো মূল পয়েন্টের যে ব্যাপারটা, এটা হচ্ছে দেখো একটা দিনলিপিতে প্রতিদিন তোমার কিন্তু অনেক ঘটনা ঘটবে ওই দিনে। তাই বলে তুমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলা, এরপর রেডি হলা, এই জিনিসগুলো তো আর তুমি লিখবা না। তুমি কি লিখবা? তুমি হচ্ছে ইম্পর্টেন্ট মানে মূল পয়েন্টগুলা লিখবা। এক্স্যাক্টলি যে জিনিসটা জানতে চেয়েছে, মূল পয়েন্টটা তুমি কি করবা? মূল পয়েন্টটা হচ্ছে তুমি লিখবা, তাই না? সো এই মূল পয়েন্টটা হচ্ছে তোমাকে লিখতে হবে। এই জন্য তোমাকে কি করতে হবে? তাই সেখানে নিজের অভিজ্ঞতা খোলামেলা ভাবে আলোচনা করা যায়। তুমি নিজের মতো করে এটা তুমি লিখবা, সহজ সরল সাবলীল ভাষায় তুমি কি এই জিনিসগুলা লিখবা। ওকে, দিনলিপি গল্পের আকারে লিখলেই বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। যে একটা গল্পের আকারে, যে একটার পর একটা সিকোয়েন্স মেনটেন করে যখন তুমি লিখবা, এই জিনিসটা কি ফুটে উঠবে। নিজেদের বিশেষ দিনে দেখো, নিজেদের বিশেষ দিন বা মনে রাখার মতো একটি দিন সাধারণ দিনের দিনলিপি থেকে আলাদা ও আকর্ষণীয় হবে, কারণ সেইটা বিশেষ দিন। এই বিষয়টি মাথায় রাখতে হবে। কেমন? ধরো তোমার কলেজের প্রথম দিন, এটা ডেফিনেটলি তোমার কাছে বিশেষ একটা দিন না, যে তোমার ইউনিভার্সিটি না, কলেজ লাইফের প্রথম একটা দিন। সো এটা তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কলেজ লাইফের প্রথম দিনটা তোমার কাছে কি বলতো, অনেক বেশি বিশেষ দিন। সো এটাকে বিশেষ দিনের মর্যাদা দিয়ে ওইভাবে লিখতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করি ভাইয়া,
দিনলিপি লেখার প্রথমেই তোমাকে কি দিতে হবে খেয়াল করো, দিনলিপি লেখার প্রথমেই তোমাকে হচ্ছে তোমাকে তারিখ দিতে হবে। কি দিতে হবে? লেখার তারিখ, সময়, স্থান প্রকাশ করলে ভালো হয়। এর মাধ্যমে ঘটনার দিন, তারিখ ও সময় সম্পর্কে জানা যায়। তুমি এক্স্যাক্টলি কোন দিনের দিনলিপি লিখছো, কোন তারিখের দিনলিপি লিখছো, সেই জিনিসগুলো তুমি হাইলাইট করে দিলা। কেমন? এরপর দেখো, দিনলিপি লেখার দিনটির প্রধান উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা সংক্ষেপ আকারে লিখতে হবে। দিনলিপি লেখার দিনটির প্রধান উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা, মানে প্রধান যে উল্লেখযোগ্য যে ঘটনাটা, সেটার বর্ণনা সংক্ষেপে আকারে লিখতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় দিতে হবে। ধরো এটার মানেটা হচ্ছে যে তুমি ধরো একটা চরিত্র দিলা একটা দিনলিপিতে, তোমার একটা অমুক বন্ধু, ধরো তোমার রাকিব নামের একটা বন্ধুকে তুমি এই দিনলিপিতে আনলা। এই চরিত্রে তাকে কি করতে হবে? তার পরিচয় দিতে হবে যে রাকিব সে কিনা আমার ইন্টার ফার্স্ট ইয়ার বা হচ্ছে কলেজ লাইফের ফ্রেন্ড। সো এইভাবে তার একটা ছোট একটা পরিচয় দিয়ে দিবা। সো এই যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় দিয়ে দিতে হবে। ব্যক্তিগত অভিমত বা বিশ্লেষণ দিতে হবে। তোমার ব্যক্তিগতভাবে তোমার এটার বিশ্লেষণটা কি আসলে, সেই জিনিসটা তোমাকে কি করতে হবে? খুব সুন্দরভাবে তুলে ধরতে হবে। অ্যান্ড ফাইনালি, দিনলিপি কয়েকদিনের হতে পারে। এটা তোমার যে একদিনের জন্যই হবে তা কিন্তু না, এটা কয়েকদিনের দিনলিপি হতে পারে। তাই তারিখ, সময় সঠিকভাবে দিতে হবে। ধরো আজকের দিনলিপিটা কালকের গিয়ে, মানে আজকের ঘটনাটা তুমি কালকে দিতে পারো না, কালকের ঘটনাটা আগে দিতে পারো না। সো এই আকপিচটা করা যাবে না। কেমন? সুতরাং এটা হচ্ছে ভাইয়া দিনলিপির জন্য মাথায় রাখতে হবে। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো দিনলিপির বেসিক কথাবার্তা যদি আমরা আরেকটু বলি। ইংরেজিতে ডায়েরি শব্দের প্রতিশব্দ হচ্ছে দিনলিপি। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমরা দিনলিপিতে লিপিবদ্ধকরণ বা লিখে রাখাই হচ্ছে দিনলিপি লিখন। আমরা প্রতিদিনকার গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে আমরা হারিয়ে ফেলি। আমরা অনেক সময়, আমি পার্সোনালি ডায়েরি মেনটেন করি। সো আমাদের এই জিনিসগুলো যেন হারিয়ে না যায়, আমরা যেন সেটাকে, ধরো আগামী 5 বছর পর, আমি 2018 সাল থেকে ডায়েরি মেনটেন করি। সো এই যে আমি এখন 7-8 বছর পরে যখন এটা খোলার পর আমি অনেক বেশি নস্টালজিক হয়ে যাই। আমার কলেজ লাইফের কথা আছে, আমার অনেক দুঃখ বেদনা, অনেক কিছু স্মৃতিগুলো ডায়েরিতে লেখা আছে। সো এই ডায়েরি বা কোনো নোট খাতায় লিখে রাখি। আর এটাই হচ্ছে একটা দিনলিপি লিখতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়, যেগুলো হচ্ছে দিনলিপি লিখতে নির্দিষ্ট দিনের তারিখ, এই জিনিসগুলো আমরা মাত্রই বললাম। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সো যাই হোক, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, এটার একটা স্ক্রিনশট সবাই নিয়ে নাও। আমাদের 1300 স্টুডেন্ট ক্লাস করছে অলরেডি। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও। আমাদের শেষ মুহূর্তে হচ্ছে বাংলা বিজয় ব্যাচে ভর্তি চলছে, যেখানে তুমি আমাদের FRB 3.1 কোর্সের 1500 টাকা দামের যে কোর্সটা আছে, সেই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে তুমি এই FRB 3.1 কোর্সের প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস তুমি এই কোর্সে পাবা, মানে এই ব্যাচে পাবা। তারপর হচ্ছে আনলিমিটেড পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। অ্যান্ড ফাইনালি যেটা পাবা সেটা হচ্ছে আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা টপিক পরীক্ষার আগে যে গ্যাপটা থাকবে তখন আমরা শেষ করিয়ে দিব ইনশাআল্লাহ। কেমন? সো এই ব্যাচে যারা যুক্ত হয়ে যেও। আচ্ছা, এবার আসো আমরা যেটা দেখবো, একটা ফরম্যাট দেখবো। একদম ফুল একটা ফরম্যাট তোমাদের সামনে এনেছি ভাইয়া। যে এই ফরম্যাটটা যদি তুমি খেয়াল করো, তাহলে হচ্ছে তুমি কি এক্স্যাক্টলি একটা দিনলিপি লিখতে পারবা। ধরো তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে, কোন দিনের? প্রথম দিনের একটা অভিজ্ঞতা বর্ণনা করে তুমি কি করলে? একটা দিনলিপি লিখবা যে তোমার এক্স্যাক্টলি প্রথম দিন তোমার কি হয়। ওকে, সো এখানে তোমার দেখো 2রা জুলাই 2023 রবিবার রাত 10টা, ঢাকা। ওকে, কলেজে আমার প্রথম দিন, শিরোনামটা দিলা। দিয়ে স্কুল জীবন থেকে স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হব, এই দিনটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সো যাই হোক, এইভাবে তুমি লেখা শুরু করলা। আর এই ফরম্যাটটা একটু খেয়াল করো। ফরম্যাটটা আসলে আমি পুরোটা রিডিং পড়ানোর কোনো মানে হয় না। তুমি এটা স্ক্রিনশট নাও। এই যে একটা ফরম্যাট, অ্যান্ড ফরম্যাটের এই লাস্টে এই যে ফরম্যাটটা খেয়াল করো এ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা একটা কাজ করো, তোমরা এটার একটা স্ক্রিনশট নাও। ডান? একটা স্ক্রিনশট নাও ভাইয়া। আচ্ছা, এটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নাও। ক্লাসটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও, আমাদের স্টুডেন্ট যেন কোনোভাবেই না কমে। আজকের ক্লাসে 20 মার্কসের যে রচনা, সেটারও পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া হবে। ইন টোটাল আমরা অনেক কিছু দেখাবো আজকে। 70 মার্কস তোমাদের ইনশাল্লাহ। আজকে যদি তোমরা ব্যাগে এই 1 ঘন্টা টাইম দাও, ইনশাল্লাহ
তোমার এই 70 মার্কস তোমার নিশ্চিত হবে। এরপরে তুমি সারা রাত বাসায় পড়ো, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট অল্প কিছুক্ষণ ভাইয়ের সাথে থাকো। ওকে, এর স্ক্রিনশট নাও। সো তোমরা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কি করবা, একটা দিনলিপি উপস্থাপন করবা, কেমন? তাহলে ইনশাল্লাহ তোমার দিনলিপিতে কি তুমি 10-এ 10 পাওয়ার একদম ইজি হয়ে যাবে। 10-এ 10 না পেলেও তুমি 8-9 পাবা ইনশাল্লাহ। ওকে, এখন আসো আমরা প্রতিবেদন নিয়ে কথা বলবো। প্রতিবেদন, আচ্ছা তার আগে একটু আমাকে একটু বলো যে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাইয়া, একটু আমাকে একটু জানাও, একটু আমাকে বলো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আমরা এখন প্রতিবেদনে যাব, প্রতিবেদন কি কি পড়তে হবে ভাইয়া দেখায় দিব, একটু আমাকে বলো এ পর্যন্ত সবাই বুঝতে পারছি? আচ্ছা, যারা আজে বাজে কমেন্টস করবা, আমাদের পুরো একটা টিম বসে আছে, উল্টাপাল্টা কমেন্ট করবা তুমি ইনস্ট্যান্ট ব্যান হয়ে যাবা। সো আমি চাই না আমার সিঙ্গেল স্টুডেন্ট ব্যান্ড হোক বা ব্লক খাক বা আমাদের পরবর্তী যে ধামাকা ক্লাসগুলো আছে সেগুলো মিস করুক এই পরীক্ষার আগে। সো আজে বাজে, আমি বিশ্বাস করি আমাদের রেগুলার স্টুডেন্টরা কখনোই আজে বাজে কমেন্টস করে না, কেমন? আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা আচ্ছা, এইচএসসিতে তোমরা দিনলিপিটা 2 পৃষ্ঠা লিখলে এনাফ, 2 পৃষ্ঠায় লিখতে পারো, কেমন? দ্যাট 2 পৃষ্ঠা। ওকে, হ্যাঁ 2 পৃষ্ঠা লিখতে পারো, 2 পৃষ্ঠা স্ট্যান্ডার্ড। দিনলিপিটা হচ্ছে 2 পৃষ্ঠা হচ্ছে তোমার কি স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা এবার আসো ভাইয়া আমরা প্রতিবেদনটা দেখি, খেয়াল করি প্রতিবেদনে আমরা কি কি আছে আমরা একটু তার আগে টপিকগুলো দেখে নিই। এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ এনাফ। সেটা হচ্ছে দেখো, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের দাম, এই দামটা বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটা প্রতিবেদন লিখো। প্রতিবেদনটা হচ্ছে তোমার পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখতে বলতে পারে, যেটা হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি হয়ে গিয়েছে এই জন্য। ওকে, 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ অথবা 16ই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তার মানে তোমার যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেটা হইতে পারে 21শে ফেব্রুয়ারি কিংবা 25শে মার্চ কিংবা 16ই ডিসেম্বর, এটা 26শে মার্চ হবে, নট 25শে মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই জিনিসগুলো উপলক্ষে কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান মালা হয় সেই অনুষ্ঠান সম্পর্কে একটা তোমাকে প্রতিবেদন রচনা করতে হইতে পারে, কেমন? তারপর খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার, খাদ্যে যে ভেজাল দেওয়া হয় এই শিরোনামে একটা প্রতিবেদন রচনা করতে হইতে পারে, কেমন? আচ্ছা, সো খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে একটা কি প্রতিবেদন লিখতে বলতে পারে। আচ্ছা, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ, কেমন? এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করতে বলতে পারে। বৃক্ষরোপণ শিরোনামে একটা কি তোমার প্রতিবেদন রচনা লিখতে বলতে হইতে পারে। ওকে, নারীদের কি এটা নবীনদের হবে, নবীনদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন। নারীদের পুনর্মিলনী, আচ্ছা নারীদের বলতে এখানে আমি এটা একটু তোমার কনফিউশন আছে ভাইয়া, এটা আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। এটা এক্স্যাক্টলি এটা কি হবে এটা একটু মাথায় রাখো, এটা আমি জানাই দিব। আচ্ছা, তোমার কলেজ লাইব্রেরিতে জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো। এটা আমরা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, যাই হোক। তো তোমার কলেজে যে লাইব্রেরি জরিপ করে এটাকে আমরা কি করবো, একটা প্রতিবেদন প্রস্তুত করো, কেমন? সো এই একটা প্রতিবেদন তোমাকে এটাও লিখতে হইতে বলতে পারে। ওকে, অ্যান্ড ফাইনালি এই প্রতিবেদন লেখার নিয়মটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে প্রাতিষ্ঠানিক একটা প্রতিবেদনের নমুনা দেওয়া হলো। সেটা হচ্ছে দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা প্রতিবেদন রচনার একটা নমুনা। ওকে, দেখো সে হচ্ছে 16 জুলাই 2022, তুমি ধরো প্রাতিষ্ঠানিক একটা প্রতিবেদন লিখতে যাচ্ছ। সেখানে তুমি বরাবর প্রধান শিক্ষক, ক বিদ্যালয়ের নেত্রকোনা, মানে ক বিদ্যালয় বলতে যে বিদ্যালয়টা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকলো সেই বিদ্যালয় সম্পর্কে লিখলা। বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা তোমার কি বা উদযাপন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তোমাকে কি করতে হবে, যে প্রতিবেদন একটা লিখতে হইতে বলতে পারে সম্পর্কিত প্রতিবেদন। ওকে, এরপর সূত্র বা আদেশ নং অ আ ম এগুলা দিবা। এরপর হচ্ছে তোমার
তোমার যেটা আসবে সেটা হচ্ছে এই যে ডিরেক্ট প্রতিবেদনে চলে আসবা আপনার আদেশক্রমে বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রতিবেদন আপনার সদস্যদের জন্য পেশ করছি। এরপর দেখো ক বিদ্যালয় এই যেভাবে তুমি মোটামুটি কি মাতৃভাষা দিবস উদযাপন প্রতি বছর নেয়, এবারও এই আমাদের মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তো এই জিনিসগুলো লিখলে, এগুলো রিডিং পড়ানোর কিছু নেই, এগুলো তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসলে ইনশাআল্লাহ ভালো একটা মার্ক তুমি নিশ্চিত করতে পারবা। কেমন? সো এটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি তোমার এই জায়গাটা লাগে তাহলে প্রতিবেদনের জন্য এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ইনশাআল্লাহ কাজে দিবে। সবাই একসাথে স্ক্রিনশট নাও। আচ্ছা এসএসসির সময় একটু সরে যাব, ঠিক আছে সরে গেছি, দাও স্ক্রিনশট দাও, আমি সরে গেছি। আচ্ছা ওকে, এই যে দেখছো এইগুলো হচ্ছে কি তোমার প্রতিবেদনের মানে নমুনা, একদম ডিরেক্ট ফরম্যাট দিয়ে দিয়েছি ভাইয়া। যেন তোমরা অনেক সময় বলো যে ভাইয়া কতটুকু লিখবো, কিভাবে লিখলে আসলে ভালো একটু দেখিয়ে দেন, এই জন্য আমরা ফরম্যাট দিয়েছি। কেমন? একদম ফরম্যাটটা তোমাদের সামনে দিয়েছি, এই যে এই ফরম্যাটে তোমরা লিখবা। ওকে, এই ফরম্যাটে তোমরা পুরোপুরি লিখবা। স্ক্রিনশট দাও। আচ্ছা এই যে এরপর শেষে এসে আবার দশম শ্রেণী মানবিক বিভাগ, ওই বিদ্যালয় মানে ক বিদ্যালয় নেত্রকোনা, প্রতিবেদনের শিরোনাম ক বিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, তৈরির তারিখ, প্রতিবেদনের তৈরির সময় সন্ধ্যা 7টা, শেষ। ওকে, এখানে আরেকটা ফরম্যাট দেওয়া আছে, টোটাল 2টা ফরম্যাট, প্রতিবেদন লেখার ফরম্যাট 2টা দেওয়া আছে, তোমরা যেটা যেভাবে ভালো হয়, এটা হচ্ছে একদম শর্টকাটে আমরা দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে ফুল ফরম্যাট, এখানে কোনো লেখা নেই, বিস্তারিত লেখা নেই, বাট এখানে কি আছে বলো তো, এখানে বিস্তারিত লেখা নেই, সুন্দর ফরম্যাট, মানে লেখাগুলো তোমাকে এখানে আর নাই, এটা একটা ফরম্যাটে আমরা ছোট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, সূত্র না দিলে সমস্যা নেই, দিতে হবে না। সূত্র না দিলে এই যে এই ফরম্যাটটা ফলো করবা, তাইলেই হবে, ওইটা দরকার, মানে সূত্রে যে দিতে হবে এমন কোনো ইস্যুস নেই। কেমন? আচ্ছা, তোমরা কি ভাইয়া উপকৃত হচ্ছ? এই যে আমি যা দেখতেছি 1200 স্টুডেন্টে আছে, কোনো কমাকমি নেই, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সো যারা এখনো ক্লাসে যুক্ত হয় নাই তাদেরকে একটু দেখার ব্যবস্থা করে দিও। শেষ সময়ে তারা যে আমাদের বাংলা ব্যাচটা, বাংলা বিজয় ব্যাচ, সেই ব্যাচে যে যুক্ত হইতে পারে সেটারও একটু ব্যবস্থা করে দিও। তুমি স্বার্থপরের মতো নিজে এসে ক্লাস করলা, নিজে সব সুযোগ সুবিধা নিলা মাত্র 300 টাকায়, তোমার ফ্রেন্ডগুলা সুযোগ পাইলো না, জানলো না, এই জিনিসটা করো না ভাইয়া। ঠিক আছে, টাকা আজ আছে কাল নাই, কিন্তু তোমার এই এইচএসসি রেজাল্টটা সারা জীবন থাকবে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় থাকবে। আর যাই হোক, তোমরা কি উপকৃত হইতেছো ভাইয়া? একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা তোমাদেরকে এই জিনিসগুলো দিচ্ছি। আমরা বনিয়ামিন পেজ থেকে পরীক্ষার আগে তোমাদের যা যা লাগে, যা যা করণীয়, আমরা সবকিছুই কিন্তু দিচ্ছি। তোমরা কি উপকৃত হচ্ছ? একটু আমাকে বইলো তো ভাইয়া, তোমরা কি আসলে ভালোভাবে তোমরা কি বুঝতে পারতেছো এই শেষ সময়ে? আচ্ছা, একটু তোমাদের রেসপন্সটা চাই ভাইয়া, একটু। আমরা সবগুলা তোমার দেওয়া হবে, সবগুলা তোমাদেরকে সবগুলা তোমাদের সবগুলা সাজেশন আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, প্রতিবেদনে আচ্ছা অনেকে কোয়েশ্চেন করতেছে ভাইয়া প্রতিবেদন কত পৃষ্ঠা লিখবো? হ্যাঁ জি ভাইয়া, উপকৃত হচ্ছি। ওকে, প্রতিবেদন হচ্ছে তুমি 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা লিখতে পারো, 2 পৃষ্ঠা স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা এই যে সরলাম, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। ওকে, স্ক্রিনশট নিয়েছো সবাই স্ক্রিনশট নিয়েছো? এরপর আমরা চলে আসব মেইল। প্রত্যেকটাতে কিন্তু ভাইয়া 10 নাম্বার। হ্যাঁ, এই যে মেলের আরেকটা নাম হচ্ছে তোমার বৈদ্যুতিক চিঠি, বাংলায় যেটাকে আমরা কি বলবো, বৈদ্যুতিক চিঠি। এই মেলটা তোমার কিভাবে পড়তে হবে খেয়াল করো। মেলটা কিন্তু বর্তমানে আমাদের রিয়েল লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রফেশনাল লাইফ মেনটেন করার জন্য এই মেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেইলে তোমার অনেক কাজ মানে অনেক তথ্য আদান প্রদান করতে হয়। ওকে, মেইলের জন্য যদি আমরা সাজেশন দেই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে একটি ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল সম্পর্কে
পরামর্শ জানিয়ে তোমার ছোট ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি, এই যে তার মানে একটা ইমেল লিখতে পারো যে ইন্টারনেটের যে ব্যবহার আছে, যে তুমি তোমার ইন্টারনেটের ব্যবহার করছো, এই ব্যবহারের মাধ্যমে একটা সুফল কুফল সম্পর্কে, ওকে, ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে কি করলা, পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটা ইমেল লিখে দিলা। ওকে, সো এটা হচ্ছে তোমার বৈদ্যুতিক চিঠি। ওকে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ইমেল পাঠাও। তার মানে এই যে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, শাবাশ, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তোমাকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে তুমি কি করলা, ইমেল পাঠালা। সো এটাও হচ্ছে একটা ইমেলের মানে বলতে পারে, লিখতে বলতে পারে, কেমন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ইমেল পাঠাও। ধরো স্বাধীনতা দিবসের একটা অনুষ্ঠান, সো তুমি সেখানে তোমার কি একটা ফ্রেন্ডকে আমন্ত্রণ জানাইলা, পোলা ভাই মাশাআল্লাহ কোনো কমাকমি নাই, ঠিক আছে। সো এই যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে তুমি কি করলা, তোমার বন্ধুকে একটা ইমেল পাঠালা। ওকে, সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে ইমেল পাঠাও। ধরো তোমার একটা বন্ধু কি হইলো, সড়ক দুর্ঘটনায় আহত হলো, তার জন্য একটা তোমাকে আর্থিক সহায়তা পাঠাইতে বলতে হইতে পারে, কেমন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর দেখো, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল করো, এটা বলতে হইতে পারে। বর্তমান সময়ে অগ্নিকাণ্ড ও এই বিষয়ে সজাগ হওয়ার পরামর্শ জানিয়ে বন্ধুকে একটা ইমেল লিখে পাঠাও। সো এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখো, এই ইমেলগুলো যদি তুমি পড়ো ভালোভাবে, ইনশাল্লাহ, এটা স্ক্রিনশট নাও ভাইয়া, এই ইমেলগুলো যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার ইমেলের সাজেশন তোমার কমন পাবা, কেমন ভাইয়া। এখানে 6টা দিয়েছি, যদিও একদম হুবহু না আসলেও কাছাকাছি চলে আসবে ইনশাল্লাহ। সো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এইটার ইমেলের একটা স্ক্রিনশট নাও। ইমেলটা হচ্ছে যদি তুমি এভাবে যদি এইগুলা যদি একটু ভালোভাবে গুছিয়ে পড়তে পারো, তুমি কোনো না কোনো বোর্ডে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তাওয়াক্কুল আলাল্লাহ। ওকে, সো তুমি কমন পেয়ে যাবা, যে কোনো না কোনো বোর্ডে কি পাবা, কমন তুমি পেয়ে যাবা। ক্লিয়ার? আচ্ছা, কোনো না কোনো বোর্ডে তুমি কি পাবা, কমন তুমি পাবাই পাবা। ওকে, আচ্ছা, ওকে। সো এই পর্যন্ত এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে ভাইয়া, এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে, এটা কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? চার্জার, হ্যাঁ, এটার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে, এবার আসো আমরা ইমেল লেখার নিয়মে যদি যেটা বলি, এটা খুব সুন্দর করে ছোট করে তোমাদেরকে লিখে দিছি, এখানে আহামরি কোনো কিছুই না। যে জিনিসটা ইমেলের ফরম্যাটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে। এখানে যেটা করতে হবে, তোমাকে ঘর বা একটা বক্স আঁকতে হবে, খুব সুন্দরভাবে একটা বক্স আঁকলা, অ্যান্ড বক্সটা হচ্ছে তোমার চারোপাশে মার্জিন যেইটা, তারপর হচ্ছে তুমি এখানে ফ্রম টু এই জিনিসগুলোকে তুমি কি করতে পারো, তুমি এখানে মানে ফর্ম টুতে তুমি এটা দিয়ে দিতে পারো, এটা আমরা একটু পরে দেখছি, কেমন। এরপর হচ্ছে তোমার মূল কথা যেটা সেটা হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে লিখে দিলা, কেমন, মূল কথা লিখে দিলা। আচ্ছা, মূল কথাটা তুমি এরপরে হচ্ছে ওকে। এরপর আসে ভাইয়া মূল কথা, তারপর হচ্ছে ইতি। আমরা এখানে তেমন কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি একটা ফরম্যাটে চলে যাই, কেমন, আমাদের ফরম্যাটটাতে চলে যাই। এই যে ফরম্যাট দেখো, এখানে তোমার ফরম্যাটটা যদি এই যে এভাবে দেওয়া আছে, এটা যদি আমি একটু বক্স টেনে দেই তাহলে আরো বেশি ক্লিয়ার হবা। এখানে আমাদের ফ্রম থাকবে, কেমন, এখানে আমাদের টাইপিং একটু, আমি যদিও একবার দেখছিলাম বাট তারপরও একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হচ্ছে ফ্রম থাকবে। ওকে, এরপর ফ্রমের এখানে ধরো, এখানে তোমার কোলন থাকলো সিসি বিসি, এরপর হচ্ছে সাবজেক্ট, রাইট, এভাবে থাকলো। ওকে, আচ্ছা, এভাবে থাকলো, ধরো এভাবে থাকলো, খেয়াল করো তুমি কিভাবে লিখবা, খেয়াল করো এভাবে, কেমন, দিয়ে তারপর হচ্ছে বক্সের যে ব্যাপারটা, এটা ব্যাকা হয়ে গেছে, এটা সোজা দিবা, সোজা একদম সবগুলা সোজা থাকবে। আমি আবার একটু লিখে দিই, সবগুলা সোজা থাকবে, সবগুলা কি থাকবে, সোজা থাকবে, কেমন, সোজা দিবা। আরে বাঁকা হয়ে যেতেছে রে বোর্ডে, যাই হোক তোরা একটু সোজা করে নিস ভাই। ওকে, এরপর খেয়াল করো, দিয়ে ধরো ফ্রমে, এটা হচ্ছে যে পাঠাবে, ধরো তুমি পাঠাবা, এটা হচ্ছে ভাইয়া তোমার বক্স। ধরো আমি বললাম আমার নাম কি, মীর, ভাইয়ার মেল রেখা, মানে তোমরা যারা আসো ভাইয়ার রিয়েল যে মেলটা সেটা দিয়ে দিচ্ছি, মিরজাহিদ 84@gmail.com। ওকে,
মেল করতে পারবা তোমরা আমাকে, কোনো সমস্যা নাই। সো mirzahid84@gmail.com। ওকে, এখন টুতে আমি কাকে পাঠাবো ভাইয়া? টুতে হচ্ছে আমি তাকেই পাঠাবো, এটা আরেকটা বক্স হবে, বাই দ্য ওয়ে চাপা হয়ে গেছে, এইভাবে আরেকটা বক্স হবে। টুতে ধরো 123@gmail.com, শেষ। সিসিবিসিতে কিছু লিখতে হবে না। তারপর হচ্ছে তোমার সাবজেক্ট লিখলা। সাবজেক্টটাতে কি আছে? ধরো তোমার এই যে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটা বৈদ্যুতিক চিঠি লিখা, এই যে ঢাকা বোর্ডে দিচ্ছে 2023-এ। সো এইভাবে তুমি কি করতে পারো বলো তো? একটা তুমি সাবজেক্ট লিখে দিতে পারো, দ্যাটস ইট, এখানে কোনো ঝামেলা নাই। এই যে ফরম্যাটটা, এটা কি সবাই বুঝতে পারছি ভাইয়া? এটা স্ক্রিনশট নাও, এটা নিলে এটা আমি এখানে ক্লিক করলে এটা মানে মুছে যাবে, তোমরা এটা স্ক্রিনশট নাও, এইটার এই ফরম্যাটটার একটা স্ক্রিনশট নাও। তারপরে আমরা ফর্ম কি বললাম? ফর্মটা হচ্ছে প্রেরক, মানে যে কিনা কি পাঠাবে, যে কিনা কি পাঠাবে, আমি বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি, পাঠাবে। আর যার কাছে পাঠাবে, হ্যাঁ, প্রাপক। ওকে, প্রাপক, ওকে, যার কাছে মানে যার কাছে প্রেরণ করবে সেটা হচ্ছে কি তোমার প্রাপক। ওকে, আচ্ছা, সো যার কাছে প্রেরণ করবে সে হচ্ছে কি তোমার প্রাপক, রাইট? তাই তো। সো প্রেরক, প্রাপক, এন্ড ফাইনালি এখানে তোমার একটা সাবজেক্ট দিয়ে দিবা, দ্যাটস ইট, আর কোনো কিছু দরকার নেই। এরপর তুমি যদি এই ফরম্যাটটা খুব সুন্দর, ভাই 70 মার্কসে তুমি 60, 55, 60 তোলা কিন্তু ভাই ব্যাপারই না, প্লিজ, আমি তোমার আবার বলতেছি। তুমি যদি ফরম্যাটগুলা, তোমার কি মনে হয় টিচার লাইন বাই লাইন পড়ে এত বড় রচনা লিখবা, তোমার লাইন বাই লাইন পড়বে, ভাব সম্প্রসারণ লিখবে লাইন বাই, তারপর আমি উল্টাপাল্টা লিখতে বলতেছি না, বাট লাইন বাই লাইন পড়বে না, বাট যতটুকু লিখবা লিখার মতো লিখবা। এন্ড তুমি যদি একটু গুছায়া, ফরম্যাটের একটা কথা আছে যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তুমি যদি একটু গুছায়া লিখতে পারো, যে প্রত্যেকটা জিনিস যদি তুমি সুন্দরভাবে যদি একটু ফরম্যাটটা যদি ঠিক রাখতে পারো, টিচার বুঝবে যে না ছেলেটা জানে। ওকে, যাই হোক, এই ফরম্যাটটা কি সবাই স্ক্রিনশট দিছি ভাইয়া? স্ক্রিনশট দিছি সবাই? ফরম্যাটটা কি স্ক্রিনশট দিছি? আচ্ছা, এ পর্যন্ত ফরম্যাটটা সবাই স্ক্রিনশট দিছি, বুঝতে পারছি। ওকে, এরপর আসো, আশা করি ভালো আছো। কলেজে ভর্তি হয়েছে প্রিয় হামজা হওয়ার পর পড়ার চাপ অনেক কম, তাই আগামী 15 তারিখ এভাবে। ওকে, সো যাই হোক, তোমরা আমার কাছে মেল লিখো, মেইলে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও, মেইলে যদি পরীক্ষা যদি না লিখতে পারো, কোনো কিছু না বুঝো, জানাও ভাইয়াকে, কেমন? ওকে, আচ্ছা, এরপর আসো আবেদনপত্র বা সাজেশন। আবেদনপত্রের যে সাজেশনটা আমরা একটু দেখবো, এই যে এই ব্যাপারটা যদি একটু আমরা খেয়াল করি এখানে, ওকে, খেয়াল করো, এখানে ছাত্রছাত্রীর পক্ষ থেকে একটি শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একটা অধ্যক্ষের কাছে একটা অনুমতি প্রার্থনা করে একটা আবেদনপত্র লিখতে বলতে হইতে পারে। কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ম্যানেজার পদে নিযুক্ত লাভের জন্য প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতা সন্নিবেশন একখানা তোমার আবেদনপত্র। তোমার কলেজের নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ উপলক্ষে একটি আবেদনপত্র রচনা। শহরের যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটা সংবাদপত্র প্রকাশের জন্য একটা তোমার আবেদনপত্র লিখতে হইতে পারে। সো এইভাবে তুমি যদি আবেদনপত্রগুলো লিখো, বা এই আবেদনপত্রগুলো একটা স্ক্রিনশট নাও ভাইয়া, এটা বোঝানোর কিছু নাই। এই আবেদনপত্রগুলো তোমাকে কি করতে হবে? সুন্দরভাবে তোমাকে কি করতে হবে? লিখতে হবে। ওকে, আবেদনপত্রগুলো লিখছি। পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশে প্রতি বছর বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি নাতি দীর্ঘপত্র। তোমার এলাকার ডেঙ্গু জ্বরের প্রতিকার আবেদন জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র প্রকাশের জন্য একটা আবেদনপত্র। এইভাবে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে লিখতে হবে। ওকে, এরপর আসো তোমাকে সারাংশ অথবা সারমর্ম, যেইটা সারাংশ সারমর্মের ব্যাপারে যদি আমি বলি, আমি সবসময় অনেকে আমাকে বলে ভাই আমরা সারাংশ সারমর্ম অ্যান্সার করবো নাকি আমরা ভাব সম্প্রসারণটা অ্যান্সার করব। আমি সবাইকে বলি ভাইয়া তুমি ভাব সম্প্রসারণটা অ্যান্সার করো, কারণ সারাংশ সারমর্ম মানেই হচ্ছে অল্প জিনিস লিখতে হবে। সারাংশ মানে কি? মেইন কথা। সারমর্ম মানে কি? সামারি। মেইন কথাটা তোমাকে লিখতে হবে। ধরো তোমাকে অনেক বড় করে দেয়া থাকলো, তুমি সেখান থেকে কি করবা?
ছোট জিনিস লিখলা, মানে অল্প করে লিখলা। সো বড় জিনিসের ব্যাখ্যা বা একটা কবিতা দেওয়া থাকলে তুমি সেটাকে ছোট করে লিখলা, অনেক বড় কিছু উক্তি দেওয়া থাকলে মানে প্যারা দেওয়া থাকলো তুমি সেখানে সেটা ছোট করে তুমি কি লিখলা, সারাংশ লিখলা, সারমর্ম লিখলা, তাই না? সো এই ছোট যখন করবে এটা তোমার হবে হাফ পৃষ্ঠা ভাই, 1 পৃষ্ঠার উপরে যাবে না। সো তুমি যদি 1 পৃষ্ঠার উপরে যদি না যাও, টিচার 10-এ তোমার 4-5-এর বেশি দিবেও না, কারণ তুমি যতই মেইন কথা লিখো। ধরো ইমেলে তোমার কিন্তু 1 পৃষ্ঠা যদি লিখো, টিচার তোমাকে এটা বুঝবে যে না মেইল অত বড় লেখা যায় না, মেইলটা ছোটই লিখতে হয়। মেইলে সবসময় মূল কথা দিয়ে মানে টু দ্য পয়েন্টে লিখতে হয়। সো মেইলে কিন্তু তোমার একদম যে তোমার অনেক বেশি লিখতে হবে তা কিন্তু না, কিন্তু সারাংশ সারমর্মে ভাইয়া তোমার ছোটই লিখতে হয়। কিন্তু এখানে অল্টারনেটিভ স্ল্যাশ দিয়ে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। এখন তুমি যখন ভাব সম্প্রসারণ অ্যান্সার না করে সারাংশ সারমর্মে অ্যান্সার করবে, টিচার বুঝবে যেটা ফাঁকিবাজ। সো এই জায়গায় আমি তোমাদের একদমই নিরুৎসাহিত করবো না, যদি ভাব সম্প্রসারণ কমন নাই পড়ে তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করো, বাট আমার সাজেশন থাকবে তুমি ভাব সম্প্রসারণটা অ্যান্সার করবা। ওটা 2-2.5 পৃষ্ঠা লিখতে পারবা তুমি, যখন টিচার যখন 2-2.5 পৃষ্ঠা যখন দেখবে যে না লিখা আছে, কি লিখছো এটা পরের জিনিস। আমি আবার বলতেছি না যে ভাইয়া উল্টাপাল্টা লিখো, বাট এটা বলতেছি যে যখন টিচার দেখবে যে না ঠিক আছে একটু কষ্ট করছে বা অনেকগুলা লিখছে, তখন তোমাকে 7-8 দিবে, ওকে। কিন্তু ওই তুলনায় তুমি যদি হাফ পৃষ্ঠা, তুমি আবার চাইলেও সারাংশ সারমর্ম বড় করে লিখতে পারবা না। সো ওই জায়গাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যাই হোক ভাইয়া, এখন আমরা একটু সারাংশ সারমর্ম দেখি। এখানে সারাংশ সারমর্মের কিছু জিনিস আছে, তুমি এগুলা তোমার বইতেই পাবা। আমরা এখানে মাঝখানে অনেক কথাবার্তা আছে, সেগুলো আর আনি নেই। যেটা হচ্ছে অতীতকে ভুলে যাও আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে, এই একটা সারাংশ। এখানে অনেক কথা আছে, এগুলো কিন্তু প্রশ্নের, ঠিক আছে? এগুলো প্রশ্ন। সো এই কথাটাকে তুমি সারাংশ লিখবা। মানুষের সুন্দর মুখ যেটা সে স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে, তার মানে এখানে মাঝখানে আরো অনেক কথা আছে। এগুলা তোমরা জাস্ট এই প্রশ্নগুলা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। যখন এগুলো পড়তে যাবা তখন এটার কি পাবা, অ্যান্সার পাবা, ওকে। মানুষের মূল্য কোথায়, আমরা শেষে কিন্তু রচনা ফুল সাজেশন দিব। রচনা একটা 20 মার্কস কমন পাবাই ইনশাল্লাহ, পাবা মানে পাবা, কোনো না কোনো বোর্ডে তুমি পাবাই রচনা কমন, ওকে। মানুষের মূল্য কোথায়, মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্র, কি বলছে, মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্র মানে এই, ওকে। সো এই যে এগুলো হচ্ছে মাঝখানে কিন্তু অনেক কথা আছে ভাইয়া, এক একটা চ্যালেঞ্জের প্রশ্ন এই বড় হবে, ওকে। আজকের দুনিয়াটা, এরপরে সিঁড়িটা না খুঁজলেই নয়, এটা স্বাধীন হবার জন্য যেমন সাধারণ, এই তো সে কষ্ট সহ্য না করে উপায় নেই। তার মানে দেখো এখানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে প্রথম অংশ আর কোশ্চেনের শেষের অংশটা দেওয়া আছে, এখানে পুরো জিনিসটা আমরা আনি নাই। কেন আনি নাই, তাহলে সারাংশের কোশ্চেন দেখাইতে যাই তোমার কয়েকটা স্লাইড লাগবে। তো যাই হোক, এভাবে আমরা স্লাইডটা রাখলাম। তোমরা বইটা খুললেই তোমরা দেখবা, কেমন তোমাদের ইন্টারের যে বইটা আছে সেটা যদি খুলো তাহলে তুমি মোটামুটি ভালোভাবে দেখবা। আচ্ছা, আমাদের ভাইয়া আবারও বলতেছি, শেষ মুহূর্তে মাত্র 300 টাকার, শুধুমাত্র 300 টাকায় তুমি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সিলেবাস পরীক্ষার আগে শেষ করতে পারবা। এখানে কি থাকবে, ভাইদের 1500 টাকা দামের FRB 3.1 কোর্সের সবগুলা ক্লাস তুমি রেকর্ডেড পাবা। যে তোমার যে কোনো টপিক, ধরো তোমার সমাজ তোমার জানতে হবে, সমাজের উপর আমি FRB 3.1 4টা ক্লাস নিছি। তোমার যদি ওই টপিকটা সমস্যা থাকে, ওই 4টা ক্লাস তুমি দেখে ফেললা, বা তুমি হচ্ছে ধরো আজকে ভর্তি হয়ে গিয়ে আজকে তুমি দেখে ফেললা। তুমি ধরো তোমার সমস্যা হচ্ছে, ধরো তোমার উচ্চারণের সমস্যা দেখে ফেললা, প্রয়োগ অপপ্রয়োগের সমস্যা দেখে ফেললা, ঠিক আছে, ব্যাকরণের যে কোনো কিছুতে সমস্যা দেখে ফেললা, যে টপিকের সমস্যা দেখে ফেললা। দেখে এরপর হচ্ছে তোমাকে কি করবে, ম্যারাথন ক্লাসে আমরা পরীক্ষার যে আগে, ধরো 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা টানা ক্লাস নিয়ে তোমাদের পরীক্ষার আগে তোমাদেরকে গদ্য পদ্য নাটক উপন্যাস সহ বাংলা প্রথম পত্রের, দ্বিতীয় পত্রের হচ্ছে ব্যাকরণের সব রিটার্ন পার্টও দেখা দিব। ইনশাল্লাহ আমরা পরীক্ষার আগে তোমাদের কি কোর্স শেষ করাই দিব। সেখানে হচ্ছে মাত্র 300 টাকার নাম মাত্র একটা ফি আমরা তোমাদের জন্য নিচ্ছি। শেষ সময় যারা ভর্তি হও নাই, ডেফিনেটলি তোমরা সবাই ট্রাই করবা ভর্তি হয়ে যাওয়ার, কেমন? আচ্ছা, আমাদের ক্যাপশনে সব দেওয়া আছে বিস্তারিত, ওকে। এরপর আরো কয়েকটা সারাংশ সারমর্ম আছে, খেয়াল করো ভাইয়া। সেটা হচ্ছে দেখো, বাল্যকাল হইতে আমাদের শিক্ষার এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে, ওকে। সো বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার, এরপর আরো কিছু আছে, এবং স্বাভাবিক নিয়মে আমাদের ফল লাভ করে, ওকে। অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ ড্যাশ 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 ইচ্ছে করে না, তাহলে সব পশু হবে। তার মানে দেখো, এই যে অভ্যাস, এটা কি একটা ভয়ানক জিনিস,
এটার ব্যাপারে তোমাকে কি সারাংশ সারমর্ম লিখতে বলতে পারে। এখানে আরো অনেক কিছু আছে, এই জিনিসগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। মাতৃস্নেহের তুলনা নাই, হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যর্থ হয়। ওকে, সো এই যে এই জিনিসগুলা। বৃক্ষের দিকে তাকালে জীবনের সার্থকতা, এখানে আরো আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এমন জীবনের দৃষ্টান্ত আর নেই। ওই যে তোমাদের জীবন ও বৃক্ষ থেকে নেওয়া হয়েছে। ওকে, সমাজের কাজ কেবল মানুষকে টিকিয়ে রাখা নয়, পথ সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব সমাজেরই। ওকে, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, লেখকের মন তুষ্ট হতে পারে না। তার মানে দেখো ভাইয়া, আমাদের এই জিনিসগুলো কিন্তু কি তোমার মোটামুটি চলে আসছে। কোথায় চলে আসছে? সারাংশ সারমর্মে তোমরা এই জিনিসগুলো দেখবা। এন্ড পাশাপাশি তোমরা যদি সারাংশ সারমর্মটা বাসায় প্র্যাকটিস করো, বাসায় যদি একটু লিখে প্র্যাকটিস করো হয়ে যাবে। বাট আমি তারপরেও তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভাইয়ার সাজেশন যদি তোমরা নিতে চাও ভাব সম্প্রসারণটা অ্যান্সার করো। যাই হোক, সো এইটা গেল সারাংশ সারমর্মের ইয়েতে। সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? ভাইয়া আমাকে একটু বলো, সবাই কি ক্লিয়ার? আমরা সারমর্ম দেখবো, বাট সারাংশটা কি সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আচ্ছা, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি ভাইয়া? এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? ওকে, সারমর্মটা আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝাবো না, একবার করে বলে দেই সারমর্মটা যেগুলো পড়তে হবে। খেয়াল করো, এগুলো হচ্ছে সারমর্ম। সারমর্মটা হচ্ছে দেখো, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে একটি শিশির বিন্দু। এখানে এগুলো হচ্ছে কবিতার যে চরণগুলা, সেখান থেকে দৈন্য যদি আসে আসুক, উগ্ধ দুহাত বাড়ান, সার্থক জনম মোর জন্মেছি। এই যে এখানে আরো অনেক আছে, এই যে ডট ডট মানে হচ্ছে মাঝখানে অনেক লেখা আছে। নয়ন রেখে মুদব নয়ন শেষে। ওকে, কোথায় স্বর্গ কোথায় নরক, তখন তখন আমাদের কুড়ে ঘরে। ওকে, পরের কি পরের কারণে স্বার্থ দিয়া বলি, প্রত্যেকে আমরা পরের তরে মরিতে চাহি না আমি। এরপরে আরো মাঝখানে অনেক কথাবার্তা আছে, সঙ্গীতের কুসুম ফুটাই। ওকে, হে মহাজীবন। এরপর দেখো যেন ঝলসানো রুটি, ওই যে পূর্ণিমার চাঁদ। ওকে, 18 বছর বয়সে আঘাত, এটা হচ্ছে 18 বছর বয়সের যে কবিতাটা আছে তোমাদের, সেখান থেকে নেওয়া হয়েছে। ওকে, এরপর হচ্ছে দেখো নতুন কিছু তো করে। ওকে, বসুমতী কেন তুমি একেবারে। এরপর হচ্ছে ছাড়ে তরু তলে বসে বসে পাঁচ ধন্য তরুর মতন, বন্ধু বলিনি ঝুট, নবীরা খোদার মিতা। এই তো, সো এই জিনিসগুলো হচ্ছে তোমার সারমর্ম। ওকে, সো সারমর্মের এটা একটা স্ক্রিনশট নাও। আমরা সারমর্মটা হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করবা, বাট ভাব সম্প্রসারণটা অ্যান্সার করার ট্রাই করো। আবারও বলতেছি, সো এ পর্যন্ত সবাই একটা স্ক্রিনশট নাও। সবাই একটা স্ক্রিনশট নাও ভাইয়া, সবাই একটা স্ক্রিনশট নাও। সবাই একটা স্ক্রিনশট নাও। ডান। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সংলাপ রচনা। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা এই জন্য আমরা ফরম্যাট টরম্যাটও দিয়ে রাখছি, কোনো সমস্যা নাই। ওই যে এতক্ষণ পরে মন বলতেছে ভাইয়া কোনটা লিখবো, অবশ্যই ভাব সম্প্রসারণ লিখবা। অবশ্যই কি লিখবা? ভাব সম্প্রসারণ লিখবা। সংলাপ রচনার মানে কি ভাইয়া? সংলাপ রচনার মানে হচ্ছে তোমার, এখানে যদি একটু লিখি, আমরা ইংরেজিতে যেটাকে বলতাম কি, আমরা ইংরেজিতে যেটাকে ডায়ালগ বলি, DIALOGUE, ডায়ালগ, কথোপকথন। সংলাপের মানে হচ্ছে এইটাই, যে সংলাপ রচনা মানে হচ্ছে তুমি একজনের সাথে আরেকজন কথা বলবা। এখন তুমি কি বলবো, বাবু খাইছো, এই জিনিসগুলো বলবা না। সো এখানে হচ্ছে তোমাকে একটা স্পেসিফিক তোমার টপিক দেওয়া থাকবে, সেখানে তোমার ফ্রেন্ড থাকবে, কিংবা হচ্ছে তোমার বাবা থাকতে পারে, তোমার শিক্ষক থাকতে পারে, বিশেষ করে তোমার বন্ধু থাকতে পারে। সো তাদের সাথে তোমার কি হবে, একটা ডায়ালগ হবে, একটা কথোপকথন হবে, একটা নির্দিষ্ট একটা টপিকের উপরে কথোপকথন হবে। এখন তুমি ধরো ক্যাজুয়াল যেই তোমার ফ্রেন্ডদের সাথে তুমি যে কনভারসেশনগুলো করো, বাট সেইটা কিন্তু পরীক্ষার হলে তুমি কিন্তু মানে সেম জিনিসটা তুমি কিন্তু করতে পারবা না। তোমার পরীক্ষার হলে অনেক কিছু মেনটেন করতে হবে, অনেক কিছু দেখতে হবে, দেখে তারপর হচ্ছে তোমাকে কি মাথায় রেখে সংলাপ রচনাটা তোমাকে লিখতে হইতে পারে। এখন আসলে এটাতে আমরা ফরম্যাটও রেখেছি, সবকিছুই রেখেছি, আমরা একটু দেখবো এটা কিভাবে কাজ করে। খেয়াল করো, আগে একটু আমরা সংলাপ রচনার টপিকগুলো একটু দেখে আসি, কি কি টপিক হইতে পারে। আচ্ছা, আজকের ক্লাসে আমি তোমাদের
হৃদয় ভাইয়ার জন্য দোয়া যাচ্ছি, ও হচ্ছে টাইফয়েডে আক্রান্ত, বনি ভাই আমাকে বললো, প্লাস আমি আগে থেকেই জানতাম, তারপর বনি ভাই আজকে বললো এটা খুবই মারাত্মক একটা রোগ। সো তোমাদের বাংলা প্রথম পত্রে যে টিচার আমার ছোট ভাই হৃদয়, ওর জন্য দোয়া কইরো সবাই, একটু একবার হইলো ওর জন্য সূরা ফাতিহা পড়ে একটু একবার হইলো দোয়া কইরো, সূরা শেফা যেটাকে বলা হয়, একবার হলেও দোয়া করো যে ভাইয়া যেন তোমাদের মাঝে খুব দ্রুত চলে আসতে পারে। ছেলেটা ফোনে কথা বলতে পারতেছে না ঠিক মতো, অনেক বমি হয়, মানে ও খুবই কষ্ট। সো এই জিনিসগুলো আল্লাহ যেন মাফ করে, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার তাকে নিয়ে আসে। ভাইয়া এই দোয়াটা চাই, এটা মাথায় আসলে এই যে ডেঙ্গু দেখে। যাই হোক, সো তোমাদের হৃদয় ভাইয়ার জন্য সবাই দোয়া করো, কেমন? দেখো, সো ডেঙ্গু ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো। ধরো তোমাকে এভাবে দিল যে তোমার বন্ধু অমুক, তোমার বন্ধু তমুক, তার সাথে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গুটা কিভাবে তোমার ছড়াচ্ছে, ডেঙ্গু থেকে কিভাবে প্রতিকার পাওয়া দরকার, এই জিনিসগুলো থেকে যেন তোমার কি হয়, যে ডেঙ্গু থেকে তোমার প্রতিকার পাওয়ার জন্য, তোমাকে হচ্ছে যে ভাইরাস থেকে তুমি প্রতিরোধ হওয়ার জন্য, প্রতিকার পাওয়ার জন্য তোমাকে একটা কি বলতে হইতে পারে, তোমাকে একটা সংলাপ রচনা করতে বলতে হইতে পারে। ওকে, এরপর দেখো, আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। ধরো তোমাদের এই সামনে যে পরীক্ষা আসতেছে, এই পরীক্ষার মধ্যে তোমরা কথা বলো না, সো এই জিনিসগুলো পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে তোমার প্রস্তুতিটা আসলে কেমন, তুমি কোন কোন জায়গায় তোমার স্ট্রং পয়েন্ট আছে, দুর্বলতা আছে, বা হচ্ছে কোনটা তোমার প্লাস মাইনাস, এই জিনিসগুলো তোমরা দেখে তোমরা কি করবা, তোমরা যদি তোমরা এই প্লাস মানে কোনটা কোনটা তোমার স্ট্রং পয়েন্ট, কোনটা তোমার উইকনেস, এই জিনিসগুলো নিয়ে কথা বলে তোমরা একটা কি করলা, সংলাপ রচনা করলা। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ, সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটার মধ্যে মানে মেলবন্ধন রেখে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে বলতে পারে। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ। আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবে, আমি প্রমিস করতেছি ইনশাল্লাহ তুমি ভাই নির্মিতি অংশে অনেক আগায় থাকবা। তুমি 8-10টা পোলাবেন, এখানে যে 1000 স্টুডেন্ট আছে সারা বাংলাদেশে, ধরো 1 লাখ পোলাবেন পরীক্ষা দেয়, 1000 স্টুডেন্ট কিছুটা হইলো নির্মিতি অংশে আগায় থাকবে, কিছুটা হইলো আগায় থাকবে, আমি যেটা গ্যারান্টি দিতেছি। কারণ ভাইয়া পুরো জিনিসগুলো দিয়ে দিতেছি, প্লাস হচ্ছে ফরম্যাটও দিয়ে দেয়, লেখার নিয়মও বলে দিতেছি। ওকে, বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সংলাপ রচনা। ধরো বিজ্ঞান চর্চা করতেছে, বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কি একটা সংলাপ রচনা করতে বলতে হইতে পারে, কেমন? এরপর তোমাকে বলবে যে ফেসবুকের যে সুফল আছে কুফল আছে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা। ভেরি হট টপিক এটা, যে ফেসবুকের কি কি সুফল আছে কুফল আছে, এই জিনিসগুলো নিয়ে তোমাকে কথা বলতে হইতে পারে। বই পড়ার গুরুত্ব সম্পর্কে, ধরো বই পড়বা, এই বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কি, দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করা। বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সংলাপ রচনা করা। বাল্য বিবাহ, কেমন? সো বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে, বাল্য বিবাহ কি হবে, নিরোধ হবে, বাল্য বিবাহ থাকা যাবে না। সো এটা নিয়ে কি একটা সংলাপ রচনা করতে বলবে। আচ্ছা, তোমরা সবাই কি এ পর্যন্ত বুঝছো ভাইয়া? আচ্ছা, এ পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন, যদি সিঙ্গেল কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তোমরা আমাকে একটু দ্রুত জানাও, আমি তোমাদের রেসপন্স করার চেষ্টা করতেছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে ভাইকে একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। আমি কমেন্টসগুলো পড়তেছি, 10 সেকেন্ড টাইম। আচ্ছা, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি ভাইয়া? একটু আমাকে বলো তো, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এ পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু বলো তো, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন?
অবশ্যই দোয়া করি। হ্যাঁ, সংলাপ কত পৃষ্ঠা লিখবো, কি কি লিখবো আমরা সবকিছু এখনই দেখাবো, কোনো সমস্যা নাই। নিয়মটা বলেন। জি ভাইয়া, ঠিক আছে, নিয়ম বলছি। আচ্ছা, তার মানে সংলাপ মানে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে একটা কনভারসেশন, রাইট? এটা একটা কি তোমার কনভারসেশন, মানে দুইজনের মধ্যে কি একটা কনভারসেশন, রাইট? ওকে, এখন আসো আমরা ডিরেক্টলি চলে যাই এটা নিয়মে। ওকে, খেয়াল করি ভাইয়া। দেখো, এই যে সংলাপ লেখার নিয়মগুলা যদি একটু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। দেখো, এগুলো আমি খুব বেছে বেছে তোমাদেরকে দিছি, খেয়াল করো যে তোমরা বিদেশি সম্বোধন হবে না। এখানে অনেক পোলাপাইন আছে, মেসেজ দেয় এমনি, হ্যালো হোয়াটস আপ ব্রো, হাউ আর ইউ, ওকে ইটস আ ফাইন ইউ নো ব্রো, ওকে। সো এই জিনিসগুলা, এই যে বিদেশি সম্বোধন, হেই হ্যালো, হ্যাঁ, এটা তোমার ইংরেজিতে তুমি ডায়লগ দেখতেছো না। সো এই যে বিদেশি সম্বোধন করা যাবে না, ওকে, হোয়াটস আপ, ওকে। সো এই জিনিসগুলো, ইয়ো ইয়ো, এই জিনিসগুলো করা যাবে না। সো বিদেশি সম্বোধন তুমি করতে পারো না। তুই তুকারি হবে না। ধরো তুমি তোমার ফ্রেন্ড হোক, খুবই ক্লোজ ফ্রেন্ড, যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে তুমি ডেঙ্গু নিয়ে কথা বলতেছো। এখন ডেঙ্গু নিয়ে কিরে কি অবস্থা, কেমন আছিস, হ্যাঁ। সো এই জিনিসগুলো করা যাবে না। সো এই যে তুই তুকারি করা যাবে না। ওকে, প্রথমত আমরা যেটা পাইলাম যে বিদেশি সম্বোধন করা যাবে না, এন্ড যেটা পাইলাম তুই তুকারি করা যাবে না। কনসেপ্ট ক্লিয়ার? বিদেশি শব্দ ব্যবহার হবে না। ওকে, বিদেশি শব্দ ব্যবহার বলতে আমরা কোনো চেষ্টা করব, বিদেশি শব্দ বলতে বাংলার বাইরে যত শব্দ আছে, ঠিক আছে? এখানে তোমার বাংলার বাইরে কি হইতে পারে, যে বাংলার বাইরে অনেক শব্দ আছে আমরা ইংরেজিতে যেটা ব্যবহার করে ফেলি। সো এই বাংলার বাইরে কোনো শব্দ হবে না, মানে বিদেশি কোনো শব্দ আমরা ব্যবহার করব না। দ্রুত বিষয়বস্তু আলোচনা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা ভুল করি। অনেকেই বলে যে ভাইয়া 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তো আমরা সংলাপটা লিখবো, আমরা ইন্ট্রোডাকশনে আমরা একটু টাইমটা বেশি নিব। এই জন্য ইন্ট্রোডাকশনের টাইম বেশি নেওয়া মানে কি, দেখো অলরেডি 1000 স্টুডেন্ট আমাকে দেখতেছে ভাই, আমি চাই সবাই ক্লাসটা যেন সবাই করতে পারে, সেই সুযোগটা করে দিও। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আসো, উপকৃত হচ্ছে দেখেই কিন্তু আসো। সো তোমার ফ্রেন্ডরা যেন উপকৃত হয়, ক্লাসটা শেয়ার করে দিও। আমরা এই জিনিসগুলো আমাদের পেড বিজয় বাংলা ব্যাচেও আমরা দেখাবো। যারা ভর্তি হনে আজকেই তোমরা মাত্র 300 টাকায় ভর্তি হয়ে যাও। ওকে, এখন আসো দ্রুত বিষয়বস্তু আলোচনা। এটা মানে কি, দেখো দ্রুত বিষয়বস্তু আলোচনা মানে হচ্ছে তুমি যখন সংলাপে মানে সংলাপটা শুরু করবা, ধরো তুমি সংলাপটা কেমনে শুরু করলা, যে তুমি কেমন আছো, ভালো আছি, সে বললো হ্যাঁ আমিও ভালো আছি, শেষ। সো এখানে এই যে দ্রুত যে ইন্ট্রোডাকশন যে পার্টটা, ইন্ট্রো, এই ইন্ট্রোটা ভাইয়া তোমার বেশি লেন্দি করা যাবে না। ইন্ট্রোটা যদি তুমি বেশি লেন্দি করতে যাও, তাহলে যেটা হবে যে ইন্ট্রোটা যদি তুমি বেশি লেন্দি করে ফেলো, তাহলে হবে কি জানো, যে মানে টিচার বোরিং হবে, অ্যান্ড টিচার এটা বুঝে যাবে। সো ইন্ট্রোটা বেশি বোরিং না করে দ্রুত তোমার যে ধরো ডেঙ্গু নিয়ে যদি আলোচনা করো, তোমার দ্রুত তোমাকে কি করতে হবে, ডেঙ্গুতে ঢুকে যাইতে হবে, দ্রুত তোমাকে আলোচনায় চলে আসতে হবে। সো ইন্ট্রোতে হ্যাঁ তোমার ফ্যামিলির সবাই কেমন আছে, তোমার দাদা কি করেন, বাসায় খাওয়া দাওয়া হচ্ছে কিনা, বাসার সবাই, দরকার নাই ভাই, তুমি এই ইন্ট্রোতে বেশি টাইম স্পেন্ড করবা না। এখন আসো এই যে 2.5-3 পৃষ্ঠা লিখতে হবে। পৃষ্ঠা আর পাতার কিন্তু পার্থক্য আছে। পৃষ্ঠা এটা আর এটা দুইটাকেই কিন্তু পৃষ্ঠা বলে, এটা 1 পৃষ্ঠা, এটা আরেক পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, এরকম 2.5 পৃষ্ঠা লিখতে হবে। ওকে ফাইন। সো এটা হচ্ছে তোমার সংলাপ লেখার নিয়ম। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আমাকে একটু বলো তো ভাইয়া, সংলাপ লেখার নিয়মটা কি সবাই বুঝতে পারছি, ধরতে পারছি? একটু বলো। এবার আসো আমরা সংলাপ লেখার ফরম্যাটটা যদি নিয়ে আলোচনা করি, একটু খেয়াল করবা এখানে কি আলোচনা করতে হবে। সংলাপ লেখার ফরম্যাট দেখো, এখানে হচ্ছে তোমার একটা বিষয় থাকবে, এরপর হচ্ছে তুমি নিজে থাকবা, তুমি বন্ধু থাকবা, তোমার বন্ধু থাকবা। কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো, আমিও ভালো আছি। যাই হোক, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি কি এখন তোমার সাথে বিষয়টি নিয়ে কথা বলতে পারি? এখানে খেয়াল করো ভাইয়া, তোমরা কেমন আছো, ভালো আছি বলে এখানে কিন্তু ডিরেক্টলি দেখো গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আমরা চলে আসছি। আমরা কিন্তু এখানে পারলে আরো লেন্দি করতে পারতাম, করি নাই। আমরা কি করছি, ডিরেক্টলি তোমার আলোচনার মধ্যে আমরা ঢুকে গেছি। সুতরাং এই আলোচনায় তোমাকে ঢুকতে হবে ডিরেক্টলি। ওকে, সো ডিরেক্টলি যখন তুমি আলোচনায় ঢুকে যাবা, তাহলে কিন্তু মানে টিচার বুঝে যাবে যে না, ছেলেটা মানে অযথা কথাবার্তা বাড়ায় নাই, পৃষ্ঠা বড় করে নাই। ওকে, কেন নয়, কিন্তু কি হয়েছে, সবকিছু কি ঠিকঠাক চলছে? চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিকঠাক আছি। আমি তোমার সাথে এই স্পেসিফিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেমন ধরো একটা ডেঙ্গুর বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মানে তুমি দেখো, ইন্ট্রো থেকে বিষয় আসতে কিন্তু ভাইয়া আমার একটা কনভারসেশন লাগছে।
ইন্ট্রো থেকে আমার ইন্ট্রোর পরে কিন্তু আমি কি তোমার বিষয়বস্তুতে চলে আসি, জাস্ট একটা অনুমতি নিয়ে শেষ। তুমি এইভাবে শুরু করতে পারো। এখানে স্পেসিফিক যে কি সেই বিষয়টা তুমি অ্যাড করবা, যে স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবা সেটা অ্যাড করে দিবা, দ্যাটস ইট, আর কোনো পেইন নাই। ওকে, সো ধরো দিয়ে বলবা তোমার কি এই বিষয়ে ধারণা আছে, সাজেশন আছে বা মতামত আছে, তুমি এই ব্যাপারে কি জানো, কি বলতে চাও। তুমি তোমার এই ফ্রেন্ডকে তুমি তোমার একটা কোয়েশ্চেন থ্রো করলা যে ডেঙ্গুর ব্যাপারে তুমি কি জানো, তোমার এই ব্যাপারে মতামতটা কি, এটা যে উপদ্রবটা কি এমনকি বাড়ছে, আমরা কিভাবে এটা থেকে প্রতিকার পেতে পারি। সো তুমি তাকে একটা কোয়েশ্চেন থ্রো করলা, মানে তুমি কনভারসেশনে ঢুকে গেলা। সো যখন তুমি কনভারসেশনে ঢুকে গেলা ডিরেক্টলি, তখন কিন্তু কি তোমার ওই পাশ থেকে তোমার আবার কোয়েশ্চেন আসা শুরু করবে বা উত্তর আসা শুরু করবে। এইভাবে কিন্তু তোমরা কি কথোপকথনের মধ্যে চলে যাবা। ওকে, এরপর যদি বলে এই যে বন্ধু আচ্ছা এই ব্যাপার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, ও বললো এই বিষয়টি সম্পর্কে আমার ধারণা রয়েছে, আমি মনে করি এই বিষয়টি এই। ওকে, সো এই বিষয়টি সে বললো যে ডেঙ্গুতে হচ্ছে যে ধরো ঘরের কোণে পানি থাকা যাবে না, পানি জমে থাকা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যে ফুলের টবগুলো আছে কিংবা গাছপালা আমরা যে বৃক্ষরোপণ করি সেখানে নিয়মিত আমরা ক্লিন করব। আমরা পারলে যে ডেঙ্গুর যে স্প্রে আছে সেটা ব্যবহার করব। আমরা এটার জন্য বাঁচার জন্য যে পন্থাগুলো আছে বা যা আছে সে তার মতামত দিল। তারপর তোমার সংক্ষিপ্ত একটা আলোচনা হবে, কথোপকথন হবে, অ্যান্ড দেন ফাইনালি তুমি বললা যে এটা একটা ফর্মালিটিস মেনটেন করার জন্য যে আমিও তোমার সাথে সহমত প্রকাশ করছি, এটা এভাবে তুমি তোমার কি ইতিটা টেনে দিবা। ঠিক আছে, তোমার গুরুত্বপূর্ণ মতামত পরামর্শের জন্য ধন্যবাদ। তাকে সুন্দরভাবে এন্ডিংটাও যে অনেক লেন্দি করতে হবে ভাইয়া, হ্যাঁ আমি বুঝতে পারছি, তাই না, ও ওমা তাই, এই জিনিসগুলো দরকার নেই। ঠিক আছে, সো তুমি কি করলে খুব সুন্দরভাবে মতামত দিয়ে তাকে একটা ছোট্ট একটা থ্যাঙ্কস দিয়ে একটা ধন্যবাদ দিয়ে তুমি সেই জিনিসটা কি করে দিলা, এন্ডিং করে দিলা, দ্যাটস ইট ভাইয়া। এরপর দেখো তোমাকেও ধন্যবাদ, তোমার বন্ধু একটা ধন্যবাদ দিয়ে দিল, স্বাগতম, এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ঠিক আছে, বিদায়, আবার দেখা হবে, শেষ। তোমরা আমাকে বলো ভাইয়া, তুমি যদি এইভাবে সাজিয়ে যদি একটু সুন্দরভাবে যদি তুমি লিখতে পারো, লিখায় যদি কাটা ছিঁড়া না করো, তুমি সংলাপে ভাই কি 8-9 পাবা না ভাইয়া, বলো তো? তুমি সংলাপে কি 8-9 পাবা না? তুমি যদি এই ফরম্যাটটা ফলো করো, খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা ডিরেক্টলি মেন ওই জিনিসগুলা আর ওই যে এই জিনিসগুলো এর আগের স্লাইডে যেটা শিখাইলাম, আগের স্লাইডে যা বললাম, এই জিনিসগুলা, যে বিদেশি সম্বোধন হবে না, তুই তুকারি হবে না, বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না, দ্রুত বিষয়বস্তুতে ঢুকে যেতে হবে। এরপর হচ্ছে 2.5 থেকে 3 পৃষ্ঠা তুমি লিখে দিলা। তুমি কি ভাই 8-9 পাবা না? একটু আমাকে বলো তো। তুমি যদি এইভাবে লিখো, তুমি কি 8-9 পাবা না? একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো। আচ্ছা, আমাদের কমেন্ট সেকশনের যে টিম আছে তারা কিন্তু সর্বক্ষণিকভাবে দেখছে যে কে ফালতু কমেন্টস করতেছে, কে ভালো কমেন্টস করতেছে। সো তোমরা যারা ভাবতেছো ফালতু কমেন্টস করে পার পেয়ে যাবা, এটা কিন্তু ভুল। আর এখানে আমাদের সব এডুকেটেড পোলাপাইন ক্লাস করে, আমি বিশ্বাস করি। তেমন তোমাদেরকে কেন ব্লক করতে হবে? আমি যদি তোমাদেরকে বলি এই খারাপ কমেন্টস করো না, এটাও তো তোমাদের জন্য লজ্জার, কারণ তোমরা সবাই একটা ভালো ফ্যামিলি বিলং করো, ওয়েল এডুকেটেড একটা ছেলে, তোমরা ছেলে মেয়ে যাই বলি না কেন, তোমাদেরকে তো আমার এটা মানে নিষেধ করার কোনো মানে হয় না যে ভাইয়া তুমি খারাপ কমেন্টস করো না। তোমার আরেকটা সহপাঠী কেন এটার ব্যাপারে অভিযোগ দিবে এই কমেন্ট সেকশনে? এটা যদি আমার বলতে হয় যে এই তুমি খারাপ কমেন্টস করো না, আমাদের টিম কেন থাকতে হবে তোমাদের জন্য? আমাদের টিম কি আসছে যে তোমাদেরকে ব্লক করার জন্য? না, আমাদের টিম রেডি আছে যে তোমাদেরকে কিভাবে 24/7 তোমাদেরকে সার্ভিস দেওয়া যায় ভালো একটা রেজাল্ট করার জন্য, তাদেরকে ওই কাজে ব্যস্ত থাকার জন্য। বাট আমার পাশাপাশি আরেকটা টিম কেন রাখতে হয় যে যারা কিনা তোমাকে ব্লক করবে? সো এই ব্লকের জন্য যেন না বলতে হয়। আমরা সবাই বিশ্বাস করি তোমরা খুব ভালো ফ্যামিলি বিলং করো, তোমরা সবাই ওয়েল এডুকেটেড, এখানে সবাই শিখতে আসছো ভাইয়া, এটা কোনো বিনোদনের কোনো প্ল্যাটফর্ম না। আমি কিন্তু এখানে নাচতেছি না, গাইতেছি না, বা হচ্ছে যে আমি কিন্তু আহামরি অন্য কোনো কিছু প্রদর্শন করতেছি না। ঠিক আছে, আমি নর্মালি তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা 1-1.5 ঘন্টা ধরে 1,500 স্টুডেন্ট, 1,1200 স্টুডেন্ট তোমরা আসো, কেন আসো? শিখার জন্য আসো। সো শিখো ভাইয়া, আমি তো ফালতু কথা বলতেছি না একটাও, পড়ার বাইরে কি কোনো কথা বলতেছি? ওকে, এবার আসো ভাইয়া খুদে গল্পটা নিয়ে কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট। এখানেও তুমি 10 মাস তুমি নিশ্চিত করতে পারবা। এই খুদে গল্পটা নিয়ে যদি আমরা কথা বলি, খেয়াল করবা, দেখো এখানে আমরা একটু টপিকগুলো দেখে নেই। দেখো খুদে গল্পে কি কি আসতে পারে। একটা দুর্ঘটনা শিরোনামে একটা খুদে গল্প লিখো। ধরো একটা দুর্ঘটনা ঘটছে, ওই শিরোনামে একটা খুদে গল্প তুমি লিখতে পারো।
সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, বিষয়টা একটা ক্ষুদে গল্প। আলোকিত মানুষ, আলোকিত মানুষ, এখানে একটা ইয়ে হবে, স্পেস হবে। আলোকিত মানুষ শিরোনামে একটা ক্ষুদে গল্প লিখো। সততার পুরস্কার শিরোনামে একটা ক্ষুদে গল্প লিখো। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু শিরোনামে একটা ক্ষুদে গল্প লিখো। রক্তদানের পুণ্য শিরোনামে একটা ক্ষুদে গল্প লিখো। আমার শৈশব স্মৃতি শিরোনামে একটা ক্ষুদে গল্প লিখো। এই ক্ষুদে গল্পগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে তোমার ক্ষুদে গল্প। যদি তুমি এগুলা যদি লিখতে পারো সুন্দরভাবে, ভাইয়া একটু সাইডে যান প্লিজ, স্ক্রিনশট নিব। ওকে ওকে ভাইয়া, নো স্ক্রিনশট নাও। সো এইভাবে যদি তুমি ক্ষুদে গল্পগুলো লিখতে পারো, তুমি কিন্তু মোটামুটি খুব ভালো একটা মার্কস নিশ্চিত করতে পারবা। এই কোনো সমস্যা নাই? আমি যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। ওকে, সো তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে কোথায়? বিজয়ে, ঠিক আছে? ওকে, একটু জাস্ট ভালোভাবে পড়াশোনা করতে হবে ভাইয়া, কষ্ট করতে হবে। দেখো ফাইন, ক্ষুদে গল্প লেখার নিয়মটা যদি আমরা বলি, ক্ষুদে গল্প লেখার আগে যে বিষয়ে কাহিনী, সূত্র বা সংকেত অবলম্বন করে লিখতে হবে, সেই বিষয়ে মনের মধ্যে কাহিনীর একটি খসড়া তৈরি করে নিতে হবে। ধরো এখানে খুব সুন্দর একটা টেকনিক বলে দেই, খেয়াল করবা। ধরো তুমি যে ক্ষুদে গল্পটা লিখবা, সেটা লিখার আগে যে বিষয়, কাহিনী, সূত্র বা সংকেত অবলম্বন করে লিখতে হবে। ধরো তোমার সারাদিনের মানে একটা ঘটনা ঘটছে, সাপোজ একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটা কি তুমি সব লিখবা না, তুমি মনের মধ্যে একটা খসড়া লিখবা যে ভাইয়া আমি কি কি লিখতে পারি, কোন কোন জিনিসগুলো আমার লেখা উচিত, সেই বিষয়ের মনের মধ্যে কাহিনীর একটি খসড়া তৈরি করে নিতে হবে। শেষ। যদি গল্প লেখার অভ্যেস করতে হয়, তাহলে সবার আগে পারিপার্শ্বিক পরিবেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। ওকে, পারিপার্শ্বিক যে পরিবেশটা, সেটা মনোযোগ দিয়ে তোমাকে লক্ষ্য করতে হবে। এই জায়গাগুলোতে হয় কি, ধরো আমরা গল্পের মধ্যে ধরো আমরা বলি না যে থমথমে পরিবেশ বিরাজ করছিল, বা পাশে দিয়ে একটা নদী বয়ে চলছিল, বা মনোরম একটা পরিবেশ ছিল, বাতাস বইতেছিল। হ্যাঁ, সো এই যে এগুলোকে আমরা বলি কি, পারিপার্শ্বিক একটা কি তোমার পরিবেশটা তোমাকে লক্ষ্য করতে হবে। ক্ষুদে গল্প লেখার সময় কাহিনীটিকে জটিল না করাই ভালো। তুমি অনেক বেশি অনেক পেঁচাবা না ভাইয়া। এক কথায় পেঁচানো, কোনো কিছু পেঁচানো ভালো নয়। কিরে 1000-এর নিচে নেমে গেল কেন, বুঝলাম না। 1000-এর নিচে নামছে কেন? গান শুনলাম তোরা 1000-এর নিচে নেমে গেল, পড়াইতে মন চাইতেছে না। 1000-এর নিচে নামা যাবে না ভাইয়া। 1.5 ঘন্টা ধরে তোমরা 1000-এর উপরে ছিল, প্লিজ 1000-এর নিচে যেন না নামে, তাহলে কিন্তু ক্লাস বন্ধ করে দিব। ওকে, ক্লাসটা শেয়ার করো আবার। ক্ষুদে গল্প লেখার সময় কাহিনীটিকে জটিল না করাই ভালো। এই ধরনের গল্পে কোনো চরিত্র যাতে ভিড় না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। ক্ষুদে গল্পের শুরু থেকেই পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করে রাখতে হবে, যাতে করে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের পড়ার আগ্রহ থাকে। এখানে আমি কয়দিন আগে তাণ্ডব মুভিটা দেখছি, যদিও এটা ওদের ব্র্যান্ডিং হয়ে যাইতেছে, যাই হোক। সো ওরা এমন টুইস্ট রাখছে রে ভাই, ধরো টুইস্ট আর টুইস্ট। তো তুমি যদি এই ক্ষুদে গল্পের শুরুতে যদি তুমি একটা টুইস্ট রাখা দাও, বা হচ্ছে যে একটা আগ্রহ তৈরি করতে পারো, তাহলে তারা শেষ পর্যন্ত পাঠক কিন্তু পড়বে। ওকে, ক্ষুদে গল্পের পরিবেশ রচনার জন্য কি, ক্ষুদে গল্পের পরিবেশ রচনার জন্য ঘটনা ঘটার জায়গা, সময়, আবহাওয়া ও পরিবেশ ইত্যাদি উল্লেখ করা প্রয়োজন। এই জিনিসগুলো যখন তুমি উল্লেখ করবা, বা পরিবেশটা যখন তুমি উল্লেখ করবা, তখন হচ্ছে তোমার কি একটা সুন্দর একটা ক্ষুদে গল্প লেখার একটা ব্যাপার চলে আসবে। ওকে ওকে, এরপর খেয়াল করি আমরা কি পাচ্ছি। ক্ষুদে গল্পের চরিত্র অনুযায়ী ভাষা প্রয়োগ করতে হবে, যে তোমার যে চরিত্র আছে সেই চরিত্র অনুযায়ী ভাষাটা তুমি প্রয়োগ করবা। সাধারণত উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্ষুদে গল্প লিখনের ক্ষেত্রে 3 ধরনের বিষয় লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। সেগুলো হলো বিষয় সূত্র অবলম্বন, সংকেত সূত্র অবলম্বন ও কোনো নীতিবাক্য অবলম্বনে। ওকে, বিষয় সূত্র অবলম্বনে, সংকেত সূত্র অবলম্বনে ও কোনো নীতিবাক্য অবলম্বন। আচ্ছা, আমরা এখানে
ক্ষুদে গল্পের ব্যাপারে আহামরি অনেক কিছু যে জানতে হবে, ফরম্যাট টরম্যাট তো দেখানোর কিছু নেই। সেই ক্ষুদে গল্পের তোমরা যেটা করবা এই নিয়মটার একটা স্ক্রিনশট নাও, দ্রুত একটা স্ক্রিনশট নাও সবাই একসাথে একটা স্ক্রিনশট নাও। নিসি ডান। এটার আরেকটা স্ক্রিনশট নাও, ডান। অ্যান্ড এই ফাইনালি এটার একটা স্ক্রিনশট নাও। ওকে, এটার একটা স্ক্রিনশট নাও। নিসি ভাইয়া, নিসি। তার মানে আমরা ক্ষুদে গল্পের টপিকগুলোর স্ক্রিনশট নিছি অ্যান্ড নিয়মগুলোর স্ক্রিনশট নিছি, শেষ। এখানে আর কোনো ফরম্যাট রাখি নাই, অনেক বেশি ইম্পর্টেন্ট না। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনালি উই রাইট নাও we are going to see this topic, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রবন্ধ রচনা। এখানে হচ্ছে ভাইয়া 20 মার্কস থাকবে। অ্যান্ড আই থিঙ্ক তোমরা অনেকেই মনে মনে অপেক্ষা করছো, দিস ইজ ভেরি হট টপিক, যে 20 মার্কসের ভাইয়া এই টপিকটা আমরা কিভাবে পড়বো, কই থেকে পড়বো, কোনটা পড়বো, যেহেতু এখানে সবচেয়ে বেশি মার্কস আছে। সো আমরা এই 20 মার্কসটা কিভাবে তুমি সবচেয়ে সুন্দরভাবে গুছায় দিতে পারো সেটা আমরা তোমাদেরকে এখন দেখাবো। তার আগে বলে রাখি ভাইয়া, আমাদের বাংলা বিজয় ব্যাচ, যেটা কিনা তোমার পরীক্ষার এই যে আমাদের এখন থেকে ভর্তি শুরু হচ্ছে, সেখানে তুমি কি কি পাবা মাত্র 300 টাকা, আমি তোমাদেরকে বলে দিই। প্রথমত হচ্ছে আমাদের এই বাংলা বিজয় ব্যাচে তুমি আমাদের 1500 টাকার যে FRB 3.1 কোর্সটা ছিল, সেই কোর্সের সবগুলা ক্লাস তুমি রেকর্ডেড ভার্সন পাবা। প্রত্যেকটা টপিক দেওয়া আছে। আমি আনলিমিটেড বলবো না, সরি, মানে সর্বোচ্চ ক্লাস নিয়েছি। সমাসের 4টা ক্লাস কেউ আমার মনে হয় নেই। বাক্য প্রকরণের 3-4টা ক্লাস নিয়েছি, উচ্চারণের 2টা, বানানের 2টা, এইভাবে আমি টোটাল অনেকগুলা 15-16টা ক্লাস নিছি। ঠিক আছে, সো ওই ক্লাসগুলো তুমি সম্পূর্ণ রেকর্ডেড ভার্সন পাবা। ওকে, এন্ড নাম্বার 2, তুমি হচ্ছে পরীক্ষার আগে 23 থেকে 28 তারিখ পর্যন্ত আনলিমিটেড, মানে আনলিমিটেড কেন বললাম, তুমি তো এখন ভর্তি গেলে আনলিমিটেড তুমি পরীক্ষা দিতে পারবা, আমাদের পরীক্ষার সুযোগ আছে। বাট 23 থেকে 28 তারিখের মধ্যে তোমার যেটা হবে, আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে তোমাদের A to Z বাংলা প্রথম পত্রের জন্য যদি বলি, নাটক, উপন্যাস, গদ্য, পদ্য, এই জিনিসগুলো আমরা তোমাদেরকে কি করব, প্রোভাইড করব। এন্ড নাম্বার 2 যেটা হবে, ব্যাকরণের জন্য আমরা প্রথম দিন ব্যাকরণ, দ্বিতীয় দিনও ব্যাকরণ, তারপর নির্মিতি বা লিখিত অংশ সবকিছু আমরা তোমাদেরকে আলোচনা করে দিব। সো তোমাদেরকে একদম পরীক্ষার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা দরকার মাত্র 300 টাকা আমরা দিব। এখন 300 টাকা আমরা শুধু লাইভ ক্লাসে দিতে পারতাম, আমরা কি করছি, রেকর্ডেড ভার্সনটাও তোমাদেরকে দিয়ে দেবো, যেন তোমার যেই টপিকে তোমার সমস্যা, পরীক্ষার আগে যেন তুমি সেই টপিকটা গিয়ে দেখতে পারো, সেই টপিকের উপর ক্লাস করতে পারো। ঠিক আছে, এরপর তোমার রাতে তোমাদের জন্য টাইম রাখছি, যে তোমার যে জায়গায় গ্যাপ আছে, যে জায়গায় ল্যাকিংস আছে, সেই জায়গাটাতে হচ্ছে তুমি কি করবা, ফোকাস করবা। ওকে, এন্ড থার্ড যেটা থাকবে, তুমি আনলিমিটেড, এখন প্র্যাকটিস দরকার আছে না, শত হাজার পরীক্ষা দিতে পারবা, আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা। আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হবে, সেখানে ঢুকে তুমি আনলিমিটেড পরীক্ষা দিবা। মাস্টার ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্র্যাকটিস, আর কিছু লাগে ভাই আমরা বুঝাও। বাংলার জন্য আর কিছু লাগবে? মাস্টার ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্র্যাকটিস, আর কিছু লাগবে? প্র্যাকটিস বলতে পরীক্ষা দেওয়ার সুযোগ। ঠিক আছে, যাই হোক, আমরা প্রবন্ধ রচনাটা এখন দেখবো। প্রবন্ধ রচনার কি কি আসে, এটা হচ্ছে 20 মার্কস, আমরা এখনই দেখাচ্ছি। কেমন? দেখো ভাইয়া, ইনশাল্লাহ এটা একটু তোমরা স্ক্রিনশট দাও আমার সাথে, যেদিন পরীক্ষার হলে যাবা স্ক্রিনশট দাও। একটা কমন পাইলে আমার একটু ভাই স্ক্রিনশটটা দেয়া, সবাই একটু করো, একটু কংগ্রাচুলেশন দিও ভাই। আরে ওকে, যাই হোক, আবার ওই যে কমন যদি না পড়ে আবার গাইল দিও না, কেমন? কারণ ভাইয়ার দ্বার পরীক্ষার প্রশ্ন বানাবো না, বাট এগুলা থেকে চলে আসে। যদি আল্লাহ না করুক, যদি কমন না পড়ে, ভাই সরকার চেঞ্জ হয়েছে, হ্যাঁ, ওরা যদি চেঞ্জ করে যে অন্য কোয়েশ্চেন দেয়, যেগুলো আসার সেগুলো না দেয়, এটার দায়ভার কিন্তু আমি নিব না, আমি বলে দিতেছি। বাট এগুলা থেকে বিগত বছর দিয়ে দিছি ইনশাল্লাহ। ওকে, খেয়াল করো, দেখো প্রথমে যেটা হচ্ছে ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ, প্রবন্ধ রচনা। এটা কিন্তু 20 মার্কস ভাইয়া, 20 মার্কস। মানব কল্যাণে বিজ্ঞান, কৃষি, চিকিৎসা, শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান, পোশাক শিল্প, পর্যটন শিল্প, দেশ গঠনে নারী ছাত্র সমাজের ভূমিকা, স্বদেশ প্রেম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ, অধ্যবসায়, স্বদেশ প্রেম 2বার চলে আসে। যাই হোক, সো দেখো এগুলোই হচ্ছে কি তোমার আমাদের প্রবন্ধ রচনা। ক্লিয়ার ভাইয়া?
ক্লিয়ার? বুঝতে পারছি? ইনশাল্লাহ আসবে। এই তো গুড, যারা বলতেছে ভাই ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ কমন পাবা। ওকে, এটা হচ্ছে কি তোমার প্রবন্ধ রচনার, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার প্রবন্ধ রচনার হচ্ছে তোমার সাজেশন। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, প্রবন্ধ রচনার সাজেশন স্ক্রিনশট নাও সবাই। প্রবন্ধ রচনার সাজেশন স্ক্রিনশট নাও। আজান দিচ্ছে, হ্যাঁ 10টা সেকেন্ড টাইম নিচ্ছে, এটা কেমন লিখতে হয় দেখায় দিব। সাব্বির তোমার কমেন্ট দেখছি, কি হয়েছে বলো? হ্যাঁ আদান দিচ্ছে, আদান দিচ্ছে, আদান দিচ্ছে, এই জন্য ভাই একটু না ভাইয়া, গান শুনে কেন তোমাদের কানতে হবে? যাই হোক, প্রবন্ধ রচনা এগুলা, হ্যাঁ প্রবন্ধ রচনা লেখার নিয়ম, খাতায় মার্জিন থাকবে। ওকে, তোমাদের সাথে আবার কবে দেখা হয় জানি না, যদি কোনো প্রয়োজনে পরীক্ষার আগে দরকার হয় ভাইকে জানাও, ইনশাল্লাহ কথা হবে। এটা হচ্ছে ভাইয়ের ফেসবুক আইডি। পরীক্ষা শেষ হলে তো তোমাদেরকে আর পাওয়া যায় না। যাই হোক, সম্পর্ক রাখবা, এখানে ভাইকে স্ক্রিনশট নাও, ভাইয়ের সাথে সবাই অ্যাড হয়ে যাও, কেমন? ওকে, সো প্রবন্ধ রচনার লেখার নিয়ম হচ্ছে খাতায় মার্জিন থাকবে, খাতায় মার্জিন থাকবে মাস্ট। তথ্যভিত্তিক নাকি অনুভূতি ভিত্তিক? এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি কি তথ্য ভিত্তিক দিবা নাকি অনুভূতি ভিত্তিক, এটা একটু মাথায় রাখবা। তথ্যভিত্তিক মানে কি? তথ্যভিত্তিক মানে হচ্ছে, ধরো তুমি যদি একটা রচনা লিখো, ধরো আমি দুইটা এক্সাম্পল দিব, ধরো পদ্মা সেতু, এই রচনাটা হচ্ছে একটা তথ্যভিত্তিক রচনা। কিভাবে একটা তথ্যভিত্তিক রচনা? ধরো আমি বললাম পদ্মা সেতুর ব্যাপারে তুমি কিন্তু অনেক তথ্য দিতে পারবা, যে এটা দৈর্ঘ্য কত, এটা প্রস্থ কত, কয়টা স্প্যান আছে, কয়টা পিলার আছে, প্রতিদিন কত লাখ বা কত কোটি টাকা এটা থেকে টোল আদায় হয়, কয়টা ডিস্ট্রিক্টের সাথে এই পদ্মা সেতু কানেক্টেড। বুঝতে পারছি? এই পদ্মা সেতু নির্মাণ করতে কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এটা কি নিজস্ব অর্থায়নে হয়েছে নাকি বিদেশি বিনিয়োগ ছিল? ঠিক আছে, সো এই পদ্মা সেতুর গভীরতা কত, এই পদ্মা সেতুর উচ্চতা কত, সো এই ওভারঅল এই পদ্মা সেতুতে কোন কোন যানগুলা চলতে পারে, এই পদ্মা সেতুতে মানে এটা কি কয়টা লেন আছে, সো ওভারঅল প্রত্যেকটা কিন্তু ইনফরমেশন। সো তুমি কিন্তু অনেকগুলো তথ্য দিতে পারবা, রাইট? অনেকগুলো তথ্য তুমি দিতে পারবা। সো এই জন্য আমি বলতেছি এটা হচ্ছে তথ্য ভিত্তিক রচনা। পদ্মা সেতু সেম ভাবে আমি বললাম মেট্রো রেল, মেট্রো রেল সেম, কতগুলা যাত্রী প্রতিদিন আসা যাওয়া করতে পারতেছে, কয়টা স্টেশন আছে, কত শ্রম ঘন্টা বেঁচে যাচ্ছে এই মেট্রো রেলের জন্য, এই মেট্রো রেলের টিকেটের প্রসেসিংটা কি, কত কিছু তুমি এখানে রচনা লিখতে পারবে, তাই না? সো এই জন্য আমি তোমাকে বলতেছি, তুমি যখন তথ্য নির্ভর যখন কোনো রচনা লিখবা, তখন সেটা হবে কি বেশি টিচারের কাছে অ্যাকসেপ্টেবল, টিচার এটা বেশি আকর্ষণীয় হবে, অ্যান্ড টিচার এখানে তোমার বেশি নাম্বারটা দেওয়ার ট্রাই করবে। অ্যান্ড পাশাপাশি তুমি যদি অনুভূতি ভিত্তিক দাও, ধরো আমি বললাম একটা শীতের সকাল,
উইন্টার মর্নিং যেটাকে আমরা বলি, এই শীতের সকাল। তুমি যদি শীতের সকাল, এটা একটা কিন্তু অনুভূতি ভিত্তিক একটা তোমার রচনা। সো এখানে তুমি কিন্তু কোনো তথ্য দিতে পারবে না। তুমি কি তথ্য দিবা ভাই? সূর্য কত ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতেছে এটা দিবা? হ্যাঁ, বা তুমি কি দিবা? শীতের সকালে কি তথ্য দিবা? কিছু কোনো তথ্য দেওয়ার আছে? কোনো কিন্তু তথ্য দেওয়ার নেই। ওকে, সো এই জন্য আমি এটাই বলছি, এটাই হচ্ছে প্রবন্ধ লেখার রচনার নিয়ম। ওকে, যাই হোক, ভূমিকা, এবার খুব সুন্দর একটা ভূমিকা দিবা ভাইয়া, মাস্ট। রচনার জন্য আমি যদি বলি সব নাম্বার পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, আমি বলবো ভূমিকা। টিচার ভাই কিছু পড়ুক বা না পড়ুক, তোমার ভূমিকা পড়বে। তুমি আজকে ভাইয়ের কথা মাথায় রেখো, টিচার কিছু পড়ুক বা না পড়ুক, তোমার ভূমিকা পড়বে। কেন এটা বললাম? কারণ টিচার ভাই প্রশ্নটা খুইলা বা তোমার খাতাটা খুইলাই তো ভূমিকাটাই তো দেখবে, নাকি তিনি ভূমিকা না পড়ে উপসংহার পড়তে যাবে বা অন্য প্যারা পড়তে যাবে, এমন কিছু না। টিচার কি করবে? খাতাটা খুলবে, খুলেই তোমার ভূমিকা পড়বে। সো মেক শিওর করো ভূমিকাটা খুবই অ্যাট্রাকটিভ হচ্ছে। ভূমিকাটাতে এমন কিছু লিখো যেন টিচার তোমার প্রতি ইমপ্রেসড হয়, মাথায় রাখো। ওকে, 12 থেকে 15টা পয়েন্ট লিখবা, 12 থেকে 15টা পয়েন্ট। এখন এই পয়েন্টগুলো তুমি কিভাবে লিখবা আমি বলে দিই। ধরো তুমি একটা রচনা লিখলা, ধরো পদ্মা সেতু, সাপোজ। লিখার পরে তুমি এই পয়েন্টগুলা কেমনে দিবা? পয়েন্টগুলা তুমি ধরো পদ্মা সেতু লিখার পরে তুমি পয়েন্টগুলা 15টা পয়েন্ট তুমি সিরিয়ালে লিখে ফেললা, শুরুতেই লিখে ফেলবা। 15টা পয়েন্ট যদি তুমি সিরিয়ালে লিখে ফেলো ভাইয়া, তাহলে কিন্তু তোমার এই পদ্মা সেতুর জন্য ভূমিকার পরপরই তুমি পয়েন্টগুলার নাম লিখে রাখবা। পয়েন্টগুলার নাম আমি আবার বলতেছি, ভূমিকার পর একটু পরে আমি দেখাই দিব সেটা। ভূমিকার পর পয়েন্টের নামগুলা জাস্ট 15টা পয়েন্টের নাম লিখে দিবা, ঠিক আছে? এরপরে সেগুলা পরে প্যারা আকারে লিখবা, সেটা দেখাইতেছি। প্রতিটি পয়েন্ট বাংলা এবং উক্তি, প্রতিটি পয়েন্টে বাংলা এবং উক্তি। তার মানে দেখো প্রত্যেকটা পয়েন্টে তুমি ট্রাই করবা কিছু দুই একটা উক্তি দেওয়ার জন্য। একটু ইউনিকনেস আনবা। টিচার তোমাকে 20-এ কেন তোমাকে 17, 18, 19 দিবে? একটু ইউনিকনেস আনবা, ঠিক আছে? 14 থেকে 18 পৃষ্ঠা লিখবো। কত পৃষ্ঠা? 14 থেকে 18 পৃষ্ঠা লিখবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে উপসংহার। ওকে, স্ক্রিনশট দিছো এটা? এটা কিন্তু আবার রচনা না, এটা ভাইয়ের আইডি। যদি কোনো প্রয়োজন হয় ভাইকে জানাও, আর কন্ট্যাক্ট রাখো। ছবিতে লাইক দিও, আমার লাইক না লাভ দিও। ওকে, অনেক কষ্ট করে পড়াইতেছি কিন্তু, হ্যাঁ বুঝলা যাইস না। এই যে দেখো ভাইয়া, প্রবন্ধের ফরম্যাটটা তো আর পুরাটা 14 থেকে 18 পৃষ্ঠা আমি দিতে পারবো না। এই জন্য আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমার কি বলে এটাকে, ভূমিকা এবং হচ্ছে পয়েন্ট দেখাই দিচ্ছি, খেয়াল করবা। বিবর্তনের সোপান বেয়ে আসে সভ্যতা। সভ্যতা হচ্ছে মানব জাতির বুদ্ধি, মেধা, অভিজ্ঞতার সমষ্টি। এক অন্ধকার পৃথিবী থেকে আলোর রাজ্যে বিজ্ঞানের নব নব অভিযান। মানে মানব জীবনে বিজ্ঞান হয়তো বা এটা আসছে আজ মানুষকে কেবল বিস্মিত নয়, স্তম্ভিত করে। এক বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে মানুষের সামনে এসে দাঁড়ায় আরেক বিস্ময়। আমরা এখন সভ্যতার চরম উৎকর্ষকাল 21 শতকে উপনীত হয়েছি। এখন বিশ্বময় চলছে বিজ্ঞানের জয় জয়কার। আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে কম্পিউটার। তার মানে এটা হচ্ছে কম্পিউটার রচনা। এখানে ফরম্যাটের জায়গায় তুমি শিরোনামটা দিবা কম্পিউটার, দিয়ে এখান থেকে ভূমিকা দিয়ে শুরু করবা। ডক্টর শামসুল আলী বলেছেন, দেখেন কি সুন্দরভাবে একটা উক্তি দিয়ে দিছে, কম্পিউটার অ্যান্ড ইনোভেশন ইন দ্য রিম অফ সায়েন্স হ্যাজ ভাইব্রেটেড আওয়ার ডোমেইন অফ লাইফ। ওকে, সো এই যে তোমাদের একটা ফরম্যাট দিয়ে দিছে প্রবন্ধ রচনার, দেওয়ার পরপরই তুমি দেখো এখানে তুমি কিন্তু 1 থেকে কত 14 পর্যন্ত 14-15টায় তুমি কি করলা, এই ভূমিকাটা লেখার পরেই তুমি কি করলা, 14-15টা তুমি ফরম্যাট দিয়ে দিলা। যখনই তোমার এখানে একটা শিরোনাম থাকবে, তারপর হচ্ছে তোমার ভূমিকা থাকবে, তারপর হচ্ছে ফরম্যাট থাকবে। টিচার তুমি ধরো এখানে তুমি ধরো 12 পর্যন্ত তুমি শেষ করতে পারলা প্যারা, পরে তো তুমি প্যারা আকারে কম্পিউটার শব্দের অর্থ এগুলো তো তুমি প্যারা আকারে বিস্তারিত এরপরে লিখবা, তাই না? এরপরে লিখবা। বাট তুমি ধরো 10টা পর্যন্ত লিখে 12টা পর্যন্ত লিখে টাইম পাইলা না, সমস্যা নেই। টিচার তোমার 15টা পর্যন্ত কি প্যারা দেখে নিল, যে টিচার অ্যাটলিস্ট বুঝলো যে না ছেলেটা কি মানে লিখছে বা পড়ছে। তুমি যখন ভূমিকার পরে প্যারাগুলার নাম দিলা, টিচার কিন্তু প্যারার নাম দেখেই কিন্তু কি মোটামুটি তোমার ব্যাপারে একটা পজিটিভ একটা ইমপ্রেশন চলে আসবে। অনেক সময় দেখা যায় টিচার 14 থেকে 15টা পৃষ্ঠা তুলবে না, নাও তুলতে পারে। বলতেছি না সব টিচার
অনেকে তুলবে আবার অনেকে নাও তুলতে পারে। সো তুমি যদি এটা অ্যাট এ গ্ল্যান্স যদি প্রথম পৃষ্ঠা যদি ভূমিকার পরে যদি দেখা দাও, পুরো জিনিসটা আরো সুন্দর হইলো না? সো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে যখন তুমি দেখবা যে পুরো জিনিসটা যে রচনাটা আসছে লেখার পরে ভূমিকার পরে তুমি ফরম্যাটটা এইভাবে সুন্দর করে যখন দিয়ে দিবা, ইনশাল্লাহ তোমার সাথে কি হবে, ভালোভাবে তোমাকে নাম্বারটা তুমি পাবা ইনশাল্লাহ। কেমন? তো এটাই হলো কথা ভাইয়া। সো মোটামুটি আজকের ক্লাসটা কেমন লাগছে একটু ভাইকে জানাও। দিন শেষে হচ্ছে আরেকটা কথা বলি, তোমরা যারা শেষ মুহূর্তে হতাশ, ভাইয়া কেমনে পড়বো, কি পড়বো না পড়বো বুঝতেছি না, এই শেষ মুহূর্তে আমরা তোমাদের হাল ধরে রাখবো। সো এটার জন্য যেটা করতে হবে, আমাদের যে বাংলা ব্যাচ আছে, বিজয় ব্যাচ, সেটা ক্যাপশনে দেওয়া আছে, ভর্তি হয়ে যাও মাত্র 300 টাকায়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কেমন? সো তোমরা তোমাদের ভর্তিটা নিশ্চিত করে ফেলো, আর দেরি করো না। এটাই হচ্ছে ভাইয়ার জায়গা থেকে কথা, সাজেশন থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। ভাই প্যারা না লিখলে সমস্যা নাই, আমাদের কোনো পরীক্ষা হয়নি ভাইয়া, প্যারা না লিখলে কি সমস্যা হবে? না, প্যারা না লিখলে সমস্যা নাই, বাট ফ্যাক্ট হচ্ছে তোমরা প্যারাটা আগে ভাবে লিখে দিবা। আর প্যারা আকারে যদি না লিখো তাহলে তো ডেফিনেটলি বুঝবে না। রচনার নিয়মই হচ্ছে প্যারা। ওকে ভাইয়া, এসএস নাও। ডান? ওকে, সো আজকে ভাইয়া এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ দেখা হবে বেঁচে থাকলে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।